অ্যাকশনের মানে জানি তো, অ্যাকশন হচ্ছে কোন পেজে এটা সাবমিট হবে। মেথড হচ্ছে পোস্ট গেট যেটা আছে, এটার আমি মানে এর আগে শুরুর দিকটাতেই বুঝিয়েছি, আপাতত এখানে কিছু লাগবে না। এটা থেকে আরো কোনো সন্দেহ বা কোনো কিছু প্রশ্ন? আছে কারো? পাসওয়ার্ডের টাইপ, পাসওয়ার্ড দিতে হবে। ইমেলেরও টাইপ, ইমেল দিব। এটা কি কোনো কাজ করে, মানে এক্সট্রা কোনো ফিচার আছে তার? আচ্ছা, এটার কাজ কি? তাই কিন্তু অ্যাট দ্য রেটের পরে না, ওটা জানি, কিন্তু আমি তো লাস্ট একবার ইয়েতে দেখলাম এটাতে নিয়ে নিল, ওই যে ডট কমটা না দিল, অ্যাট দ্য রেট একটা থাকলেই হলো তার। ব্রাউজার ডিপেন্ডেন্সি আছে বলে কিছু। আচ্ছা, এটা হচ্ছে হোম পেজ, আমরা লগ ইন ডট পিএইচপিতে যাচ্ছি। সরি, রেজিস্টারে কাজ করলাম না এতক্ষণ। ঠিক আছে, স্ট্রাকচার তো ভালো হবে না বুঝতেই পারতেছেন। কোনো রকম একটা স্ট্রাকচার দাঁড় করে গেলাম। এখান থেকে যখন আমরা সাবমিট করব এটা রেজিস্ট্রেশন হবে। আমরা কি এখানে ফাংশন মেনটেন করব নাকি জাস্ট ডেটাবেস সরাসরি দেখাবো? ফাংশন আমরা একটা বানাতে পারি যেখান থেকে আমরা কানেক্ট করার কাজগুলো আমরা ফাংশন দিয়ে করে ফেলবো। হ্যাঁ, তাহলে এটা একটা মানে বেস্ট ওয়েটা জানা হয় আর কি। ভ্যালিডেটর, এগুলো তো আমরা মানে টুলসগুলি তো সবগুলির সাথে পরিচিত, এখন যদি আবার সবটা ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে দেখা যাবে সময় একটা অনেকখানি যাবে। আমরা তো সেটার জন্যই আমি ইয়ে করতেছি আর কি। প্রথম হচ্ছে ডেটাবেজের জন্য আমি একটা প্রথমে কানেক্ট ফাংশন লিখতে পারি। কানেক্ট ফাংশনকে কল করলে তার কাজ হচ্ছে একদম ডেটাবেস কানেক্ট করে ডেটাবেস সিলেক্টেড যা কাজ আছে সব কিছু সে সেরে ফেলবে, না হলে এখানেই সেই রোড দিয়ে দেবে একটা।
কোনোটা ভুলে গেলে বলবেন, কারণ এটা তো গত ক্লাসে আমাদের দেখানো। মনে আছে কোনটা প্যারামিটার কি? ডেটাবেস নাম দিলাম কি ওয়েব লার্নিং বুঝছেন? এটা কিন্তু একটু উল্টা ঘটলো ঘটনাটা। নট দিয়ে আমি চেক করছি, মানে কি করলাম, যদি সিলেক্ট করতে না পারি তাহলে এরর মেসেজ, আর এলসে কিন্তু আমি কিছু দেই না, সিলেক্ট হইলে তো হইলে আমার কাজ শেষ। প্রথম চেকটা হচ্ছে পজিটিভ, যদি কানেকশন পায় তাহলে ভিতরে ঢুকবে, আর এখানে বলছে যদি সিলেক্ট না হয় তাহলে ভিতরে ঢুকবে। ঠিক আছে, এই জন্য একটু আবার বারবার বলতে চাই ব্যাপারটা। এখানে যদি সিলেক্ট হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নেই, কোনো বাকি আর কিছুই করা যাবে না, কিন্তু না হলে আমার এরর মেসেজ দিতে হবে। এখানে আমি বললাম যে যদি না হয় তাহলে এরর মেসেজ দাও, আর এখানে যদি কানেকশন না পাই তাহলে এলসে এসে আমি এরর মেসেজ দিলাম। তাহলে আমার যেখানে রেজিস্টার করার দরকার বা ডেটাবেজের সাথে কানেক্ট দরকার ওখানে শুধু আমি প্রথমে যেহেতু সবগুলো আমার একই জায়গায় আছে, কোনো লোকেশনের ঝামেলা নেই, সব পেজ একই জায়গায় আছে। আচ্ছা, আমি শুধু শুধু কি কানেক্ট করে রেখে দিব? আমি যদি এটা করি আমার একটা সুবিধা আছে। এটা কি বোঝা গেছে কি করলাম? আমি কানেকশনটাকে ক্লোজ করলাম, যখন ডিসকানেক্ট ফাংশন কল হবে তখন যেটা কানেক্ট হয়ে আছে এই কানেকশনটাকে আমার ক্লোজ করতে হবে। তাহলে এখানে আমি কি বললাম, এটাকে বাইরে রাখার উদ্দেশ্য কি বলেন? কানেকশন নামে ভ্যারিয়েবলটা প্রথমে বাইরে ডিক্লেয়ার দেওয়ার উদ্দেশ্য কি বা কেন দিলাম? পরে যখন ডিক্লেয়ার হবে তখন অটোমেটিক ওখানে ভেরিয়েবল চলে যাবে। হ্যাঁ, মানে এখানে যে কানেকশনটা অ্যাসাইন হচ্ছে, এই কানেকশনটা যেটা অ্যাসাইন হচ্ছে এটা যেন বাইরেটার মধ্যে অ্যাসাইন হয়। তাহলে আমি যখন ডিসকানেক্ট করতে হবে তাহলে আমি বাইরেটাকে এখানে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু এই ফাংশনের ভিতরের ভ্যারিয়েবলটা এখানে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? এটার ভিতরে একটা ফাংশন তৈরি হইলো যেটা কানেকশন নাম, যেটা একটা কানেকশনকে হোল্ড করতেছে। তো এটার ভিতরে যদি ভ্যারিয়েবলটা থাকে তাহলে কিন্তু আমি ডিসকানেক্ট থেকে এটার ভিতরের ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো না কোনোভাবেই। তো যার কারণে আমি এটাকে বাইরে রাখলাম এবং বাইরেটার মধ্যেই আমি কানেকশনটা অ্যাসাইন করছি এবং ক্লোজ করার সময় বাইরেটাকে ক্লোজ করছি। এটা হচ্ছে অ্যাক্সেস করার সুবিধার্থে আর কি, কারণ ভিতরে রাখলে আমি এটাকে কোনোভাবেই ডিসকানেক্ট করতে পারবো না। এই ক্লোজ করার মানে বুঝছেন, ডেটাবেজের সাথে একটা কানেক্ট হলো, আমি একটা প্রথমে আমি ফলস রাখছি, ধরে নিচ্ছি যে এখানে কোনো কানেকশন নাই বা কোনো কিছুই নাই, ঠিক আছে? ফলস রাখার মানে হ্যাঁ জিরো দিলেও হইতো, কিছু একটা ফাঁকা রাখলেও হইতো, বা শুধু ডিক্লেয়ার দিলাম কিছুই করলাম না তাও হইতো। আমি ফলস রাখলাম এই কারণে যে আমি যদি কোনো সময় যে যেমন কানেকশনটা ভ্যালিড কিনা, আমি জাস্ট এখানে ইফ এর ভিতরে শুধু কানেকশনটা লিখে দিছি, তাহলে সে চেক করে বলছে তো এখানে রিটার্ন আসবে ফলস, তাই না? এই জায়গার মধ্যে রিটার্ন আসবে ফলস, যদি ফলস আসে তাহলে তো সে আর ডিসকানেক্ট করার চেষ্টাই করবে না, এই জন্য জাস্ট ফলস লেখাটা রাখলাম। বোঝা গেছে ব্যাপারটা? কানেকশনটা কি জিনিস? এটা হচ্ছে ডেটাবেজের সাথে একটা কানেকশন তৈরি করতেছে এই ইউজার নেম এই পাসওয়ার্ড দিয়ে, তাই তো? এটা হচ্ছে আমার হোস্ট, এটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড,
এই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে ডেটাবেজের সাথে আমার সার্ভার থেকে ডেটাবেজের সাথে একটা কানেকশন ক্রিয়েট করতেছে। আমি যদি কানেকশনটা ক্রিয়েট করার পর আমার কাজ করি এবং যদি ডিসকানেক্ট না করি, তাহলে কোনোভাবে যদি আমি একটা এসকিউএল কোয়েরি রান করাইতে পারি, তাহলে আমার কিন্তু ডেটাবেজের কানেকশন অলরেডি আছে, শুধু কোয়েরিটা রান করে দিতে পারে। হ্যাকারদের কথা বলতে চাই, কোনোভাবে কোয়েরিটাকে ফায়ার করতে পারলেই ওই ডেটাবেজের মধ্যে এটা ইফেক্ট হবে, বুঝলেন? কারণ কানেকশন অলরেডি করা আছে। এখন ইউজার নেম, ডেটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড হ্যাকারের জানার দরকার হবে না, কারণ কানেকশন রেডি, কানেকশন হয়েই আছে, পেজ লোড নিয়েছে, সাথে সাথে কানেকশন হয়ে আছে। এই জন্য আমার কাজটা করার আগের মুহূর্তে আমি কানেক্ট করবো, কাজটা করে ডিসকানেক্ট করে দেবো। ধরেন আমি একটা জাস্ট ডেটা এন্ট্রি দিতে চাচ্ছি, ডেটাবেজে ঢোকাবো, যখন রেজিস্ট্রেশন করতেছি রেজিস্ট্রেশনের সব ইনফরমেশনটা হাতে নিলাম, তারপর এটাকে ডেটাবেজে ঢোকাবো। তো আমার উদ্দেশ্য হচ্ছে সবগুলো হাতে নেওয়া পর্যন্ত আমি কানেকশন নাই, ডেটাবেজে কানেকশন দরকার নেই আমার। যখন ঢোকাবো তার আগের লাইনে আমি কানেক্ট করবো, তারপর ডেটাবেজে ঢোকাবো, পরের লাইনে ডিসকানেক্ট। তার মানে ওইখানে যদি কোনো একজন আবার এসকিউএল কোনো কোয়েরি ফায়ার করতে চায়, তাহলে অবশ্যই আবার নতুনভাবে কানেকশন ক্রিয়েট করে নিতে হবে। আর কানেকশন ক্রিয়েট করতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, যেটা নর্মালি বাইরের থেকে কেউ জানার কথা না, ঠিক আছে? কিন্তু যদি আমি কানেকশনটাকে ডিসকানেক্ট না করি, কানেকশন অলরেডি রেডি, কোনোভাবে এসকিউএল কোয়েরি ফায়ার করতে পারলে ডেটাবেজে ঢুকে যাবে, অথবা ডেটাবেজ থেকে আমি ইনফরমেশন রিট্রিভ করতে পারবো। এই জন্য অবশ্যই কোনো একটা কানেকশন, একটা ফাইলকে যদি ওপেন করেন, ক্লোজ করা প্রোগ্রামারের দায়িত্ব। একটা কানেকশন যদি ক্রিয়েট করেন, এটাকে আবার ডিস্ট্রয় করা প্রোগ্রামারের দায়িত্ব। একটা সেশন যদি স্টার্ট করেন, সেটাকে ডিস্ট্রয় করা প্রোগ্রামারের দায়িত্ব, ঠিক আছে? যদি কোনো কারণে ভুলে যান, তার মানে হচ্ছে এটা আপনার, মানে আপনার রেসপন্সিবিলিটি। এটার মধ্যে হ্যাকার এসে অ্যাটাক করলে এটা মানে আপনার দোষ, কারণ আপনি জানেন কিভাবে এটাকে প্রোটেক্ট করতে হয়, কিন্তু আপনি ইচ্ছে করে করেন নাই, কানেকশন একটা ক্রিয়েট করছেন, বন্ধ করেন নাই। এই জন্য অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখনই প্রোগ্রামিং করেন। একটা কানেক্ট করা মানে এটা ডিসকানেক্ট করার কথা অবশ্যই মাথায় নিয়ে আপনি কানেক্টটা করবেন, যে আমার কাজ শেষ হলে এটা ডিসকানেক্ট করবোই। ফাইল যদি আমরা রিড করতে চাই, ফাইল রিড করব, ফাইল থেকে ডেটা যা কিছু কাজ করার করবো, কিন্তু শেষে ফাইলটাকে আবার ক্লোজ করতে হবে প্রোগ্রাম দিয়ে। তো এই জন্য আমার কানেক্ট ফাংশন লিখলে ডিসকানেক্ট ফাংশনও লিখে ফেললাম, যখন ডিসকানেক্টকে কল করবো সাথে সাথে যাচ্ছে সে ডিসকানেক্ট করে দেয়। এবার কাজ হচ্ছে, যদি আমি এখন ইউজারের ডেটাটা হাতে নিব, ইফ সবগুলো ডেটা আমার হাতে আসলো, এখন এটা কি সেফ? এটার কথা বলেছিলাম এর আগে, এখন কেন ইউজ করবো সেটাও বলছি। ঠিক আছে, এবার আমার হাতে যেটা আছে অন্তত পক্ষে এটার মধ্যে কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো ক্যারেক্টার নাই, এটা শিওর। এবার আমি যে ইমেলটা আনলাম, ইমেলটা ইমেলের মতো আছে কিনা, পাসওয়ার্ড যে দুইটা সে দিল, পাসওয়ার্ড দুইটা সেম আছে কিনা, এগুলি আমার চেক করতে হবে। বা ইউজার নেমের মধ্যে কোনো স্পেস ঢুকলো কিনা, এটা তো আমি অ্যালাউ করবো না, তাই না? বা কিছু স্পেশাল ক্যারেক্টারের মধ্যেও আমি কিছু একটা রেস্ট্রিকশন রাখবো যে শুধু এই স্পেশাল ক্যারেক্টারগুলো দিতে পারবে, এর বাইরে দিলে আবার আমার প্রোগ্রামিংয়ে ঝামেলা হতে পারে, তো আমি সেগুলো হয়তো অ্যালাউ করবো না। তো এটাকে এখন আমি ভ্যালিডেট করব। প্রথম কথা হচ্ছে ম্যান্ডেটরি কিনা আমার চেক করতে হবে, কোনো ফিল্ড ম্যান্ডেটরি আছে কিনা। ধরেন একটা রেজিস্ট্রেশন করতে গেলে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলি মোটামুটি এই তিনটা ধরি ম্যান্ডেটরি। ইমেলটা অনেক ক্ষেত্রে হয়তো না হইলেও আমি নিয়ে নিতে পারি, কিন্তু তিনটা ম্যান্ডেটরি। তো আমার এই ধরনের ফর্মে সবগুলোই ম্যান্ডেটরি। তো আমি প্রথমে ম্যান্ডেটরিটা চেক করব।
তাহলে আমার ম্যান্ডেটরি চেক হয়ে গেল। আর এখানে আমি এলস হয়তো একটা এরর তৈরি করতে পারি। একটা গেল। এবার আসলো আমার পাসওয়ার্ড দুটো সেম কিনা আমি চেক করতে পারি। তিনটা ইকুয়াল কেন দিলাম বোঝা গেছে? এক্স্যাক্টলি সেম হইতে হবে দুইটার ভ্যালু, ঠিক আছে? কারণ এর আগে আমরা বলছিলাম যে ফলস আর জিরোর মধ্যে কোনো ডিফারেন্স নাই যদি ডাবল ইকুয়াল দিই। জিরো ঢোকা আর ফলস ঢোকা তার কাছে একই রকম। বুঝছেন ব্যাপারটা? যে আমি যদি এরকম কিছু একটা দিই যে ফলস ইকুয়াল ইকুয়াল জিরো, সেক্ষেত্রে এটাকে ট্রু ধরে নেবে, তাই না? তার মানে ফলস যে কথা তার কাছে জিরো একই কথা। কিন্তু যদি আমি বলি যে ফলস ট্রিপল ইকুয়াল জিরো, তখন সে দুইটা সেম না, দুই পার সেম না। বোঝা গেছে নাকি না? হ্যাঁ, ফাঁকা থাকলেও নর্মালি সে ফলস আর এটাকে একই রকম মনে করবে যদি দুইটা ইকুয়াল থাকে, ঠিক আছে? তার মানে আমি যদি একদম এক্স্যাক্টলি ম্যাচ করতে চাই যে ওটাতে যা আছে একদম ঠিক তাই এটার মধ্যে আছে কিনা, তাহলে আমি তিনটা ইকুয়াল দিব। একইভাবে যদি এক্স্যাক্টলি নট ইকুয়াল বলতে চাই, তাহলে নট ইকুয়াল ইকুয়াল। নর্মালি নট ইকুয়াল মানে হচ্ছে যে দুইটা সমান না, জাস্ট আলতোভাবে বলা আর কি। কিন্তু একদম যদি আরো বেশি স্ট্রিক্টলি বলতে চাই, তাহলে নট ডাবল ইকুয়াল হবে। পাসওয়ার্ড দুইটা যদি সেম হয়, তাহলে এবার আমার কাজ কি? পাসওয়ার্ড দুইটা সেম হলে ভিতরে ঢুকবো। আমি জাস্ট কি কি কন্ডিশনে ভিতরে ঢুকবো সেগুলি বানাচ্ছি। একটা একটা গেট, একটা গেট পার হতে পারলে তার মানে একটু রেজিস্ট্রেশনের দিকে আগায় গেলাম। ঠিক আছে, তাহলে আরেকটা গেট পার হলাম। এখন পাসওয়ার্ড পার হলাম, কিন্তু ইউজার নেমে স্পেস আছে, তাহলে তো আমি নিব না। ইফ এখানে আমি কি কি অ্যালাউ করব? A to Z অ্যালাউ করব, 0 to 9 অ্যালাউ করব, 0 to 9। ইউজার নেম অনেক সময় আন্ডারস্কোর ইউজ করে, অনেকেই ইউজ করে, এবং মোটামুটি এটা অ্যালাউ করা উচিত। ইউজার নেম কি আর কিছু নাই? আর কিছু বোধহয় নেওয়া উচিত না। ডট দেই, ডট অনেকে দেয়, ডট ইউজ করে অনেকে। আচ্ছা যাই হোক, এটা যত ইচ্ছা ততবার, কিন্তু অ্যাটলিস্ট একবার দিব না, আরও বাড়াই দিব। মিনিমাম 3 ক্যারেক্টার ইউজার নেম হতে হবে। তাহলে প্রেগ ম্যাচ যদি এটা হয়, তাহলে এখানে আমি ইউজার নেম, তাহলে যদি ম্যাচ হয় আমি কিন্তু জাস্ট যেটা ট্রু কন্ডিশন এটাতে ঢুকতেছি, আর না হলে আমি এরর মেসেজটা বানাচ্ছি। এখানে আমি এররটা কি দেব যে ইউজার নেম দিলাম আর কি কিছু একটা। এটাও পার হলো। এবার আসি আমি ইমেলটা ঠিক আছে কিনা দেখা লাগবে। এইগুলি কিন্তু আমরা রিইউজ করি। একটা কোড একবার লিখে ফেলে দ্বিতীয়বার আর লিখি না। আমরা ওই যে অন্য এক জায়গায় আমাদের আছে, ওখান থেকে কপি করে নিয়ে আসবো। আমারই তো কোড, তাই না? এটা দেখে অনেক সময় মনে হতে পারে যে বারবার আমি এই কাজ করতে হবে, এটা বিরক্তিকর জিনিস। A to Z 0 থেকে 9, তারপর আন্ডারস্কোর, নামের মধ্যে হাইফেন দেয় না বলতে, ডট থাকতে পারে। ইমেলের মধ্যে ওই যে হাইফেন দিয়ে বোধহয় দেয় না ইমেল নামের অংশটাতে। না, ইমেল অ্যাড্রেসের নামের পোর্শনটা যেটা @এর আগের অংশে, এটার মধ্যে কিন্তু হাইফেন অ্যালাউ করে না। আচ্ছা, ডট আন্ডারস্কোর আর কি অ্যালাউ করব? আচ্ছা থাকলো। এটা মিনিমাম একবার থেকে
কিছু সংখ্যক বার, এরপরে একটা সাইন লাগবে, এরপর আবার a to z 0 to 9 থাকবে, এখানে হাইফেন অ্যালাউ করে, ডট অ্যালাউ করব, এটাও যত ইচ্ছা ততবার আসবে। এরপরে আবার থাকবে a to z 3 ক্যারেক্টার থেকে নাকি 2 ক্যারেক্টার থেকে 5 ক্যারেক্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ইমেলের ফরম্যাটও ঠিক আছে। যদি সবকিছু গেট পার হয়ে সে ভিতরে ঢুকতে পারে, এখানে আমি রেজিস্ট্রেশনের কাজটা করবো, তাই না? এখন গিয়ে আমি রেজিস্ট্রেশনে কাজ করব বা ডেটা ইনসার্ট করব, যা করার। তো এখানে আমি চাইলে কানেক্ট করতে পারি, ডিসকানেক্ট করবো, আর মাঝখানে আমি কোয়েরি চালাই, এটাকে ডেটাবেজে ঢোকাবো। তাহলে এখানে আগের লাইনে কানেক্ট হয়ে গেল, মাঝখানে কোয়েরি চালাবো, দ্বিতীয় লাইনে ডিসকানেক্ট হয়ে যাবে। এই পুরো কাজটাকে আমি আবার একটু অন্যভাবে নিয়ে যেতে পারি, একটু শর্ট করার জন্য। কানেক্ট করার কথা অনেক সময় মনে না থাকতে পারে, ডিসকানেক্ট করার কথা অনেক সময় মনে না থাকতে পারে। এই জন্য আমি জাস্ট একটা কোয়েরি নামে একটা ফাংশন লিখবো, ERY কোয়েরি, তার ভিতরে আমি ইনসার্ট কোয়েরিটা লিখে দিলাম। ইনসার্ট ইনটু, কোথায় যাবে ডেটাবেস, WD ইউজার, এবার তার মধ্যে কি কি ইনফরমেশন যাবে, ভ্যালুস কি যাবে, এটা একটা ফুল স্ট্রিং দিয়ে দিচ্ছি আর কি। এখানে কি কি ফিল্ড আছে, আইডি আমার দেওয়ার দরকার নেই কারণ অটো ইনক্রিমেন্ট হবে, কিন্তু ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল, USR আন্ডারস্কোর ইউজার নেম, USR আন্ডারস্কোর পাসওয়ার্ড, USR আন্ডারস্কোর ইমেল, এটুকু দিলাম। ইউজার নেমে দিব ইউজার নেম, আচ্ছা এখানে পাসওয়ার্ড কোনটা দিব, কোনটা দিব, এটা কোনো কনফিউশন আছে কিনা আগে ক্লিয়ার করেন। যে কোনো একটা দিলেই কিন্তু হয়, কিন্তু একটা দিব, আমার কিন্তু ডেটাবেজে দুইটা নিয়ে ঢোকাবো না, কারণ দুইটা সেম আছে কিনা, এটা হচ্ছে ইউজার দিতে গিয়ে ভুল করে কিনা, এই জন্য আমি দুইটা ইনপুট নেই, কিন্তু আমি আসলে ডেটাবেজে তো রাখবো একটা। ক্লিয়ার, এখানে যে কোনো একটা নিয়ে আমি জাস্ট ডেটাবেজে রাখলেই চলবে। তাহলে এটা হচ্ছে আমার একটা স্ট্রিং এর মতো, এইটুকু পোর্শন একটা স্ট্রিং, এটা। আর এই কোয়েরিটা হচ্ছে একটা ফাংশন, যার ভিতরে এই স্ট্রিংটা আমি পাস করে দেব। বোঝা গেছে তো? এই কোয়েরি ফাংশনটা আমি এবার ডেভেলপ করি, দেখি কোয়েরি ফাংশন আমি কিভাবে সাজাবো। এই জায়গায় আমি জাস্ট স্ট্রিংটাকে পাস করে নিয়ে আসবো, কোয়েরি স্ট্রিং, তার ভিতরে আমি কানেক্ট ফাংশনকে কল করে দিব, ডিসকানেক্ট ফাংশনকে কল করে দিব, মাঝখানে কোয়েরি কল করব। কোয়েরিতে কি লিখবো, কোয়েরি স্ট্রিং, যে ডেটাটা আমি পাস করে আনলাম। বোঝা গেছে? তাহলে আমি জাস্ট কোয়েরিতে যখন কোয়েরি স্ট্রিংটা পাস করব, আগের উইন্ডোতে দেখি, এই যে কোয়েরি ফাংশনে আমি ফুল এই কোয়েরি স্ট্রিংটাকে পাস করে দিলে সে এটাকে গিয়ে ওখানে MySQL আন্ডারস্কোর কোয়েরি যে ফাংশন আছে, মূল আমাদের PHP ডেভেলপ করা ফাংশন, এটার ভিতরে নিয়ে পাস করে দিচ্ছে কিন্তু ইনডিরেক্টলি। কিন্তু এখানে আমাদের সুবিধাটা হচ্ছে কানেক্ট এবং ডিসকানেক্টের কাজটা এটার মধ্যে ঘটে যাচ্ছে, আমার আলাদাভাবে কল দিতে হচ্ছে না বারবার তাদেরকে। বোঝা গেছে? যতবার আমি কোয়েরিকে কল করব, নিজেই সে কানেক্ট করবে, তারপর কোয়েরি চালায় আবার ডিসকানেক্ট করে দেবে নিজে নিজেই। তাহলে এটা কাজটা সুবিধা হলো না? এবং আমি অনেক সময় ডিসকানেক্ট করতে ভুলে যেতে পারি, কিন্তু সে ভুলবে না, অনেক সেফ হয়ে গেল। এবার দেখি আমরা এতক্ষণ যা কিছু করলাম কোনো কাজে লাগলো নাকি লাগলো না, কিন্তু আমরা এই এরর মেসেজটা একটা জায়গায় দেখাতে হবে।
মেসেজ। কোনো সমস্যা আছে এখানে প্রিন্ট দিলে? প্রথমবার ঢুকলে ফাঁকা print করবে, কারণ প্রথমে তো ফাঁকা আছে। প্রথমে কিন্তু ফাঁকা আছে, প্রথমবার এই ফাঁকাটা যদি প্রিন্ট হয় কোনো সমস্যা তো নেই। আমি প্রথমবার ঢুকলাম, কোনো কিছু প্রিন্ট নাই, কোনো এরর মেসেজ নাই। এবার আমি একটা রেজিস্ট্রেশন করি, ABCD, পাসওয়ার্ড দিলাম 1 2 3 1 2 3 4 5 7, অন্য কিছু দিলাম, মিললো না, ইমেল ফরম্যাট ঠিক নেই। আচ্ছা, ইমেল অটো ধরছে এটা না, দেখি তো, এই যে দেখছেন, আমি বলছি না ইমেলটা ঝামেলা আছে। কথা বলছেন, খেয়াল করেন, হ্যাঁ, ABCD, com না দিলে হ্যাঁ 1 2 3 1 2 3 সামথিং @something, সে কিন্তু নিয়ে নেয়। এই যে সে চিহ্ন পাইলেই নিয়ে নেয়, তো এই জন্য এটারে আমি ভরসা করি নি আর কি। আচ্ছা, প্রেগ ম্যাচে কি ঝামেলা হয়েছে? দুইটা প্যারামিটার, আমি কোন জায়গায় ঝামেলা করছি, ইমেল ম্যাচ করতে প্যারামিটার পাস করিনি, সেকেন্ড প্যারামিটার, এই যে ইমেল দেই নেই, দারুণ প্রোগ্রামিং। ডেটাবেস সিলেকশন ফেইল্ড, সিলেক্ট করতে গিয়ে ভুল করছে। ওয়েব LEARNING, ওয়েব LEARNING, ঠিকই তো আছে। ডেটাবেস আনস্কোর সিলেক্ট করি, আচ্ছা সাকসেস মেসেজটা আমরা একটু প্রিন্ট করে নিই, তাহলে আমরা সাকসেস হইলেও বুঝতে পারবো। এখানে আমরা কোনো সাকসেসের জন্য কোনো মেসেজ নেই। আমরা এখানে কোয়েরিটা যদি সাকসেস হয়, ঠিক আছে। আর এই কোয়েরিটা সাকসেস হলো কিনা এটা আমরা বুঝবো কি করে? কোয়েরিটা, কারণ কোয়েরি থেকে তো কোনো কিছু রিটার্ন পাঠাচ্ছি না, ট্রু অথবা ফলস যদি রিটার্ন আসতো তাহলে বুঝতাম যে কোয়েরিটা হয় সাকসেস হয়েছে অথবা হয় নাই। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, মাইএসকিউএল কোয়েরি যেটা, এটা হয়তো কোয়েরির রেজাল্ট রিটার্ন করে একটা কোড, অথবা ফলস রিটার্ন করে। যদি সাকসেস না হয় তাহলে ফলস রিটার্ন করে, না হলে কিছু না কিছু রিটার্ন আসে ভ্যালিড জিনিস। তাহলে আমরা যদি এটাকে জাস্ট রেট, যেটা রেটটাকে আমি এটার মধ্যে নিলাম এবং ডিসকানেক্ট করার পর রিটার্ন করে দিই রেটটাকে, তাহলে কি কোয়েরি রেজাল্টে মূলত রিটার্ন হলো? কথা বোঝা যাচ্ছে? মাইস্কুল আন্ডারস্কোর কোয়েরি যেটা রিটার্ন করবে এটা হয়তো ফলস রিটার্ন করে যদি কানেকশন সাকসেসফুল না হয়, মানে যদি কোয়েরি ফায়ার করতে না পারে তাহলে ফলস রিটার্ন করে, না হলে এই কোয়েরির জন্য একটা কোড রিটার্ন করে, মানে সাকসেস হয়েছে যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করে। এখন যাই রিটার্ন করুক এটা আমি রেটের মধ্যে রাখলাম। এখন এখান থেকে যদি আমি রিটার্ন করে দিই তাহলে তো ডিসকানেক্ট করবে না, ডিসকানেক্ট করার সুযোগ নেই যদি এখান থেকে রিটার্ন করে দিই। এই জন্য আমি এটাকে আলাদা ভ্যারিয়েবলে রাখলাম এবং ডিসকানেক্ট করার পরে এই ভ্যারিয়েবলটাকে আমি রিটার্ন করি। তাহলে আমি যদি ওখানে যেখান থেকে কল দিচ্ছি কোয়েরিটাকে, এটাকে যদি আমি একটা ইফ কন্ডিশনে ঢুকাই দিই, ইফ, এই পুরোটাকে আমি ইফে ঢুকাই দিলাম, ঠিক আছে, তার মানে বোঝা গেল যে ওটার যেটা রিটার্ন আসে ওটা যদি ট্রু হয়, যদি ফলস না হয় তাহলে এটা সাকসেস হয়েছে। আর এলস আমি আরো একটা মেসেজ দিতে পারি, এরর ইনসারশন ফেল। আচ্ছা, এবার ডেটাবেস সিলেক্ট করতে কেন ঝামেলা করতেছে ওটা দেখতে হবে। আচ্ছা, এখানে দিলাম ABCD 1 2 3 1 2 3 something @something.com, database selection failed, web LEARNING। কোনো কোডিং ভুল হচ্ছে কিনা আমার একটু খেয়াল করেন। না, ওটা সমস্যা নেই, ডেটাবেসের নাম, ও সরি, এই যে এটা তো গ্লোবাল কানেকশন, খেয়াল করছেন? ওটা হচ্ছে গ্লোবাল কানেকশনটাকে আমার এই জায়গায় সেকেন্ড প্যারামিটারে পাস করতে হবে, না হলে তো সে ডেটাবেসে কোনো কানেকশন পাচ্ছে না, সিলেক্ট করতে গেছে, এখন কাজ করবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবার গিয়ে দেখি ডেটাবেসে কিছু এফেক্ট হলো কিনা। ব্রাউজ, ডেটা ঢুকে গেছে,
ঠিক আছে, আমরা আরেকটা রেজিস্ট্রেশন করি। আরেকটা ঢুকলো। ঠিক আছে, আমাদের ইমেল প্রেগ ম্যাচটাকে ঠিক ছিল, একটা পোর্শন তো করি নাই মনে হচ্ছে। এখানে একটা ডট সাইন থাকবে, এটা বলি নাই। যত ইচ্ছা তত, তারপর একটা ডট সাইন থাকতে হবে। ঠিক আছে, ইমেলে আগে ডট কম হচ্ছে, অনেক সময় এরকম হয় ডট কম ডট বিডি। ঠিক আছে, তো প্রথম ডট কমটা সে নিয়ে নেবে, ডট কম, তারপরে ডট, এই যে বিডি এই জায়গার মধ্যে করবে, বিডি পোর্শনটা। এই জন্য আমি আগে একটা ডট অ্যালাউ করে দিচ্ছি। বোঝা গেছে নাকি না? অনেক সময় সাবডোমেইন থাকে না, যেমন ধরেন সিআইটি ডট ক্রিয়েটিভ ডট কম ডট বিডি। তো এখানে সিআইটির পরে কিন্তু ডট একটা আছে, ক্রিয়েটিভ আইটির পরে একটা ডট আছে, ডট কমের পরে ডট আছে, ডট বিডি যেটা আছে লাস্টে, ওইটাকে শুধুমাত্র মানে বাধ্যতামূলক করে দিচ্ছে যে লাস্টে একটা ডট এবং কিছু ক্যারেক্টার থাকাই লাগবে। এর আগে যতবার ইচ্ছা ডট আসুক, ডট দিয়ে কিছু অ্যালফাবেট আসুক, সমস্যা নেই, যতবার ইচ্ছা আসুক। তো সাবডোমেইন কয়টা আছে আমি তো জানি না, যত ইচ্ছে থাকতে পারে, এই জন্য আমি অ্যালাউ করে দিলাম। এখন পর্যন্ত যেটুকু কোড করলাম, কোনটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে? সবাই বুঝতেছে না, এটা বুঝছি। যারাই বুঝতেছে না একটু যদি না বলে আমি আর কোনো সলিউশন দিব না আর কি। কোনো অংশ কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটু রিভিউ করি। এটা হচ্ছে একটা স্ট্রেট HTML ফর্ম, এটা আমরা একদম ডিজাইনের পার্ট থেকে শিখে আসছি আশা করি। অ্যাকশন মানে হচ্ছে কোন পেজে সাবমিট হবে, পোস্ট মেথডে নাকি গেট মেথডে। পোস্ট মেথডে হলে ইউআরএল এ আমরা ডেটা দেখি না, গেট মেথডে হলে ইউআরএল এর মধ্যে ডেটা পাস করা যায়, ইউআরএল এর মাধ্যমে যায়। যেহেতু পোস্ট মেথডে যাচ্ছে, আমি এখানে এটাকে পোস্ট মেথডে রিসিভ করতে হবে। তো আমি দেখলাম যে পোস্ট মেথডটা ফাঁকা না কিনা, নট এমটি। তার মানে যদি নট এমটি হয় তার মানে ভিতরে কিছু আছে, এর মানে হচ্ছে ফর্ম সাবমিট হয়েছে। যদি ফর্ম সাবমিট হয়, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, এই চারটা জিনিস আমাকে রিসিভ করতে হবে। কেন HTML এন্টিটিস ব্যবহার করি? স্পেশাল ক্যারেক্টারগুলোকে ডেট করার জন্য, অ্যালাউ না করার জন্য। ঠিক আছে, এটাকে এন্টিটিতে কনভার্ট করে দিব, যে এম্পারসেন্ট সাইন দিয়ে আমাদের যে HTML এন্টিটি থাকে ওগুলোতে কনভার্ট হয়ে যাবে। আর সিঙ্গেল কোডগুলোকে অনেক সময় কনভার্ট করে না, অনেক সময় না, সে করেই না। সিঙ্গেল কোডগুলোকে যাতে কনভার্ট করে এই জন্য ইএনটি কোডস বসাই দিলাম। নরমালি সে ডাবল কোডগুলোকে এন্টিটি কনভার্সন করে, কিন্তু সিঙ্গেল কোডটাকে করে না। ইএনটি কোড দিলে সিঙ্গেল কোডটাকেও করে। তো করে এখন আমার ভ্যারিয়েবলের মধ্যে যা আছে মোটামুটি সেফ ডেটা আছে। এবার আমি চেক করবো যেগুলো ম্যান্ডেটরি, এইগুলিকে তো ফাঁকা রাখলে আমি এটা অ্যালাউ করব না। আপনি দেখেন, আমি যদি ফর্ম থেকে সাবমিট করি, এই যে দেখেন রিকোয়ার্ড ডেটা মিসড। ঠিক আছে, ম্যান্ডেটরি ফিল্ড যদি আমি ফিল আপ না করে সাবমিট করে দিই, তাহলে এই মেসেজটা দিবে রিকোয়ার্ড ডেটা মিসড, এবং সে কোনোভাবেই ডেটা ঢোকাবে না। এটা কিভাবে চেক করলাম? যদি নট এমটি ইউজার নেম, যদি ইউজার নেমের ঘরটা ফাঁকা থাকে, যতই আমি এন্টিটি কনভার্ট করি না কেন, সে তো একদম ফাঁকাকেই কনভার্ট করছে, তার মানে ফাঁকাই এখন আছে এটার ভিতরে। তাই আমি বললাম যে যদি ইউজার নেমটা ফাঁকা হয় তাহলে ঢুকো না, যদি ফাঁকা না হয় তাহলে ঢুকো। আবার বলছি যে এটা ফাঁকা হওয়া যাবে না, এবং এটাও ফাঁকা হওয়া যাবে না, এটাও ফাঁকা হওয়া যাবে না, ওইটাও যাবে না, কোনোটাই ফাঁকা হওয়া যাবে না, তাহলে ভিতরে ঢুকো। ঢোকার পর তার মানে এখন ম্যান্ডেটরি ফিল্ড যেগুলো আছে এগুলো ফিল আপ হয়েছে, আমি শিওর। এবার হচ্ছে পাসওয়ার্ড দুইটা যেটা দিল, পাসওয়ার্ড দুইটা সেম আছে কিনা। কোনো কারণে আমি একটা পাসওয়ার্ড, সব ম্যান্ডেটরি ফিল্ড ফিল আপ করলাম, সব দিলাম, কিন্তু এখানে পাসওয়ার্ডটা ম্যাচ হলো না। ঠিক আছে, এখন সব দিলাম কিন্তু পাসওয়ার্ড দুইটা সেম না কোনোভাবেই। দিলাম, এই যে এখন পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। ঠিক আছে, তার মানে দুইটা পাসওয়ার্ড যদি একদম হুবহু না হয় তাহলে কোনোভাবেই সেই ডেটা আমি অ্যালাউ করবো না। সেই জন্য আমি পাসওয়ার্ড দুইটা সেম কিনা চেক করলাম। যদি সেম হয়, আমি সবগুলি ট্রু কন্ডিশন দিয়ে আস্তে আস্তে ভিতর দিকে ঢুকতেছি, আর প্রত্যেকটার এলসে ইররটা দিয়ে দিছি। এটা একটা সুন্দর স্ট্রাকচার। অনেক সময় মানে ইফ এটা তাহলে একটা সাজাই নিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে গেছে, এখানে এসে ইফ এটা তাহলে আরেকটা কিছু সাজালাম, আবার ইফ এটা, সবগুলি যদি আলাদাভাবে ইফ এলস করতে যাই এতখানি কাজ করতে হয়। তো এটাকে সব ট্রু কন্ডিশন দিয়ে আমি ভিতরে ঢুকে যাবো, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়ে আর কি। সব ট্রু কন্ডিশন দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। এখানে এসে আমি ম্যাচ করলাম যে ইউজার নেমটার মধ্যে যা যা আমি চাইছি তার বাইরে অন্য কোনো ক্যারেক্টার আসলো কিনা, ইমেলটা যে ফরম্যাটে হওয়ার কথা ওই ফরম্যাটে আছে কিনা। প্রেগ ম্যাচের নিয়ে আমরা পুরো মনে হয় একটা ক্লাস করছি শুধু প্রেগ ম্যাচের উপরে। তো এটা আবার নতুন করে বোঝানো গেছে না, এটা হচ্ছে যার ইমেলের স্ট্রাকচারটা আমি বলে দিছি, ওই স্ট্রাকচারে ইমেলটা আছে কিনা চেক করো। যদি থাকে তার মানে এখন আমি সেফলি ডেটাবেজে ঢোকাতে পারি। কোয়েরি ফাংশনকে কল করলাম, যার ভিতরে পুরো কোয়েরি স্ট্রিং, যেটা এসকিউএল স্ট্রিং, গত ক্লাসে আমরা এসকিউএল স্ট্রিংগুলোর সাথে পরিচিত হয়েছি। ইনসার্ট ইনটু টেবিলের নাম, তারপরে কোন কোন ফিল্ডে আমি ঢোকাবো কমা দিয়ে প্রথমে দিতে হয়, তারপরে ফিল্ডে, এই ফিল্ডে কি ভ্যালু, এই ফিল্ডে কি ভ্যালু, এই ফিল্ডে কি ভ্যালু,
যে ভ্যালুগুলো ইনভার্টেড কমার ভিতরে দিতে হয় ভ্যালিউজ লিখে। এখন এটা হচ্ছে একটা এসকিউএল কোয়েরি, এই কোয়েরিটা কিভাবে রান করবে এটা জানার জন্য আমরা ফাংশনে যাই। এটা মূলত ওই কোয়েরিটা এখানে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এই ফাংশনের ভিতরে ঢুকবে। ঢোকার পর তার কাজ হচ্ছে প্রথমে কানেক্ট করবে। কানেক্টে কি হবে, সে গ্লোবালস একটা কানেক্ট কন নামে একটা ভ্যারিয়েবল আছে যার ভিতরে ডিফল্ট অবস্থায় ফাঁকা, ওইটার ভিতরে একটা কানেকশন ক্রিয়েট করবে। প্রথমে হোস্টের নাম দিতে হয়, কোন হোস্টে আছে। যদি যে সার্ভারে আমার অ্যাপাচিটা আছে অর্থাৎ যেখানে পিএইচপি রান হচ্ছে ওই সার্ভারই যদি ডেটাবেস থাকে তাহলে আমরা এখানে লোকাল হোস্ট দিলেই হবে, এখানে সার্ভারের নাম লিখতে হয় না। তারপর দিতে হয় ইউজার নেম, ওই ডেটাবেসে কানেক্ট হওয়ার জন্য একজন ইউজার থাকে। তো আমাদের পিএইচপি মাইঅ্যাডমিন যেটা, এটা ডিফল্ট একটা ইউজার ক্রিয়েট করা থাকে যেটার হচ্ছে ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড ফাঁকা। তো আমরা প্রথমে রুট এবং পাসওয়ার্ড ফাঁকা দিয়ে একটা কানেকশন তৈরি করলাম যেটাকে আমরা গ্লোবাল যে ভ্যারিয়েবল আছে কোন নামে এটার ভিতরে রেখে দিয়েছি। কানেকশনের একটা কোড আসে আর কি, সে কোড রিটার্ন করে। আর যদি কানেকশন না পায় ফলস রিটার্ন করে, হয় ফলস না হলে একটা কোড রিটার্ন করবে। তো ওইটা যেটাই রিটার্ন করলে এখানে আছে। এখন বললাম যে যদি এটা ফলস না হয়, শুধুমাত্র ফলস হইলেই সে এই এটার ভিতরে ঢুকবে না, আর না হলে যে কোনো কিছু হইলেই সে ভিতরে ঢুকবে। ঢুকলো, এখন ঢোকার পর মাইএসকিউএল সিলেক্টিভে যদি নট একটা সাইন দিয়েছে, যদি ডেটাবেস সিলেক্ট করতে না পারে তাহলে ভিতরে ঢুকো। তখন বলছে কানেকশন করতে পারলে ভিতরে ঢুকো, আর এখানে বলছে যদি সিলেক্ট করতে না পারে তাহলে ভিতরে ঢুকো। কিন্তু যদি পারে তাহলে কিন্তু আমার সিলেকশন হয়ে গেছে। এখানে প্যারামিটার হচ্ছে প্রথমে ডেটাবেসের নাম, তারপরে যেখানে কানেকশনটা আছে এই কানেকশনটা দিয়ে দিতে হয় সেকেন্ড প্যারামিটারে। তো ডেটাবেসের নাম দেওয়াতে সে প্রথমে ডেটাবেস সিলেক্ট করতে গিয়ে দেখলো ডেটাবেস ওখানে আছে, এবং যে কানেকশন বলছি ওখানে লোকাল হোস্টের মধ্যে রুট এবং ফাঁকা দিয়ে গিয়ে দেখছে ওখানে আছে, সে কানেক্ট করে ফেলছে, যার কারণে সে ভিতরে সেটাকে ডাই করে না। আর এটার এলসে কিছু লিখে সো আর কিছুই হয় না। কানেকশন হইলে তো আর কিছু বলার দরকার নেই, কানেকশন হয়ে গেছে। সেকেন্ড লাইনে এসে মাইএসকিউএল কোয়েরি হচ্ছে যেখানে একটা কোয়েরি ফায়ার করে, যে কোনো কোয়েরি এসকিউএল কোয়েরি ফায়ার করার জন্য মাইএসকিউএল কোয়েরি। তার ভিতরে আমি কোয়েরি স্ট্রিংটা পাস করে দিলাম, যেটা আমি রিটার্নটা যেটা আসবে এটা সাকসেস হইলো কিনা, মানে আমি তো একটা কোয়েরি রান করলাম, কোয়েরি কোনো কারণে ফেল করতে পারে। এমনও হতে পারে যে কোয়েরির মধ্যে আমি যে কয়েকটা টেবিলের নাম দিছি, দেখেন এই জায়গায় দিছি ইউজার নেম পাসওয়ার্ড ইমেল, কিন্তু এখানে আমি ইউজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম, ইমেল পোর্শনটা দিলাম না, তাহলে কিন্তু এসকিউএল কোয়েরি কাজ করবে না। ঠিক আছে, কারণ হচ্ছে সে বলবে যে ওই কাউন্ট সেম না, রো কাউন্ট সেম হয়নি। ঠিক আছে, কারণ এখানে ঠিক যা যা দেখতেছে এটার মধ্যে এই ভ্যালু, এটার মধ্যে এই ভ্যালু, এটার মধ্যে এই ভ্যালু ঢুকে সে ঢোকানো ট্রাই করবে, কিন্তু গিয়ে দেখবে কি কাউন্ট মেলেনি। থার্ডের জন্য আমি কোনো ভ্যালুই দিইনি, সে এটাকে ফায়ার করবে না, ডেটাবেসে কিছুই করবে না সে। যদি এমন হয় যে আমি এখানে ইউজার নেম লিখছি, পাসওয়ার্ড লিখছি, ইমেল লিখছি, কিন্তু এখানে ইউজার নেম বানানে ভুল লিখছি যেটা ডেটাবেসে অরিজিনালি নাই, তাইলেও সে কিন্তু ফায়ার করবে না। তো এই যে না করলে সে কি রিটার্ন করে, ফলস। যখন ডেটাবেসে কিছু কাজ করতে পারবে না, কোনো ইফেক্ট হবে না, তখন সে ফলস রিটার্ন করে। এই জন্য আমি এটাকে আবার ইফের ভিতরে ঢুকেছি, যদি এই রিটার্নটা ফলস আসে তাহলে তুমি মেসেজ দিয়ে, আর যদি ফলস আসে তাহলে তুমি ইররে বলে দাও যে ইনসারশন ফেল, যে বাকি সবকিছু তোমার ঠিক আছে কিন্তু ইনসার্ট করতে গিয়ে আমার ডেটাবেসে কিছু একটা ঝামেলা হয়েছে। কারণ এই ইররটা যদি না দেয় সে তো বারবার ট্রাই করবে, দেখা যাবে কি কাজ হচ্ছে না, কিন্তু বারবার ট্রাই করবে। যদি সাকসেস হয় তাহলে তো হইলই। আমি ভিতরে গিয়ে মেসেজ দিলাম। আচ্ছা, এখানে কোয়েরি স্ট্রিংটা কিছু একটা রিটার্ন করে, হয় ফলস না হলে একটা কোড। তো কোডটা হোক আর ফলস হোক যেটা হোক এখানে রাখলাম। আমি চাইলে এখান থেকে ফলসটা রিটার্ন করে দিলে ওই যে ইফের ভিতরে আমি কোয়েরিটা লিখছি ওখানে রিটার্নটা চলে যেত, কিন্তু ডিসকানেক্ট কিন্তু হতো না। ডিসকানেক্ট হয় পরের লাইনে, আগে লাইনে রিটার্ন করে দিলে ডিসকানেক্ট পরের লাইনে এক্সিকিউট হবে না। এই জন্য আমি বলছি কি এটাকে আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি প্রথমে, রাইখা ডিসকানেক্টের কাজ সাইডে তারপর আমি এটাকে রিটার্ন করছি। ঠিক আছে, তাহলে ডিসকানেক্টটা হবে শিওর। এই ছিল মোটামুটি, আমি এই দুইটা পেজে তখন কাজ করলাম। এখন বুঝতে কোনো অসুবিধা থাকলে এখনো বলে, আমি পুরোটাই একবার রিভিউ করে দিচ্ছি। আর এই জায়গায় যেটা করলাম, সবসময় আমি মেসেজটাকে প্রিন্ট দিছি, কিন্তু প্রথমবার কোনো মেসেজ দেখতে পাচ্ছি না এই কারণে যে আমি মেসেজের ভিতরে প্রথম অবস্থায় ফাঁকা আছে। তো ফাঁকা প্রিন্ট হলেও তো দেখা যাচ্ছে নাই কিছু, এখানে প্রিন্ট হয়েছে ঠিকই কিন্তু কিছু দেখার নাই, এই জন্য দেখা যায়নি। আর প্রতিবার এই যে মেসেজ ভ্যারিয়েবলটা আপডেট হচ্ছে, এখানে হয়তো এই মেসেজটা ঢুকবে, অথবা এই মেসেজ ঢুকবে, অথবা এটা ঢুকবে, অথবা এটা কিছু একটা মেসেজ ঢুকবে যদি কোনো একটা এরর পায়। আর যখন এটার ভিতরে কিছু একটা থাকবে তখন এই জায়গায় যখন প্রিন্ট করবে ওটা আমি দেখতে পাবো, তার আগে ফাঁকাটা দেখতে পাচ্ছি না। মেসেজ একটাই সবসময়। ঠিক আছে, এর আগেও তো বোধহয় একটা ফর্ম আপনারা বানিয়েছিলেন, ভ্যালিডেশন করছিলেন, তো ওটা অনেকে দেখলাম অনেক রকম ভাবে এইগুলি হ্যান্ডেল করছে, মানে বিশাল বিশাল কোড হয়ে গেছে। কিন্তু এটা ট্রু কন্ডিশন দিয়ে যদি আমি ভিতরে ঢুকি তাহলে এটা হচ্ছে সবচেয়ে শর্ট একটা ওয়ে হয় আর কি, আমার মনে হয়। হ্যাঁ, হুম, ইমেল না দিলেও ডেটাবেজ ইনপুট নিবে। আচ্ছা, তাহলে আমি এখানে
হ্যাঁ এখানে যে ইমেলটা আছে এটা আমি প্রথমত চেকটা উঠাই দিব, এটা দিব না, তার মানে হচ্ছে ইমেল না দিলে চললো। সেকেন্ডলি এই জায়গায় আমি দেখবো যে ইফ ইজ সেট এটা মানে ইমেল ফাঁকা না অথবা ব্রেক ম্যাচ এটা, তাইলে দেখেন হয়ে যাবে। কেন হবে একটু বলি। যেমন এখান থেকে আমি ফাঁকা না দেখেন আমি বলি, এই জায়গায় আমি বললাম যে ফাঁকা না অথবা ব্রেক ম্যাচ, আমি জাস্ট এইটা যদি লিখি তার মানে হচ্ছে ইমেল না দিলেও নিবে, কিন্তু যদি দেয় তাহলে ভ্যালিড দেওয়া লাগবে। এখানে দেখেন না দিলেও চলবে এই লাইনের জন্য, না দিলে কিছু হচ্ছে না, কিন্তু ভিতরে এসে না দিলে আবার এই ব্রেক ম্যাচ ফেল করতে পারে। এই জন্য আমি প্রথমে বলছি যে নট এমটি, মানে নট এমটি মানে ভিতরে কিছু, আচ্ছা প্রথমে এটা এমটি হবে আর কি। হ্যাঁ যদি এমটি হয় তাহলে ট্রু, সে ঢুকে যাবে, মানে যদি খালি হয় সমস্যা নেই, ঢুকে গেল ভিতরে। যদি এমটি হয় ঢুকে যাবে। অথবা ব্রেক ম্যাচে কখন যাবে, অথবা হবে কখন, যদি এটা এমটি না হয়। এমটি যদি না হয় তাইলে অথবা দিয়ে সেকেন্ড প্যারামিটারে যাবে, যদি সেকেন্ড প্যারামিটারে যায় তখন আবার ম্যাচ করবে যে ফরম্যাট ঠিক আছে কিনা। এখন সে ইমেল না দিলেও নিবে, আর দিলে কারেক্ট ইমেল দেওয়া লাগবে। এই পার্টটা হ্যাঁ এই পার্টটাতে ঝামেলা হবে না, কারণ এখানে যদি আমি যদি শুধু এইটুকু ইনপুট দেই, যদি আমি এটা ইনপুট দিই তাহলে কিন্তু আবার এন্ট্রি নিবে, এটা ইনপুট দিলে নেবে। এখানে কিন্তু একটা ভ্যালু আছে, নাল ভ্যালু আছে, কিন্তু যদি আমি এটা প্যারামিটারটা একদম নাই লিখি, ধরেন এটা একদম লিখলামই না, তার মানে হচ্ছে এখানে কিচ্ছু নাই, এটা নিবে না। কথা বলছেন? হ্যাঁ এটা সমস্যা হবে না। হ্যাঁ না খালি দিতে হবে না, সে তো নিজে এমনি খালি আসবে, ভ্যালু খালি, তার ভিতরে কিছু নাই, তো এই জায়গায় এমনিতেই সে এখানে কিছু থাকবে না, একটা নাল ভ্যালু কি আর ডেটা ভিতরে ঢুকবে, সমস্যা নেই। নাল আর ব্ল্যাঙ্কের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। নাল মানে হচ্ছে ইনপুটই হয় না, কোনো কিচ্ছু নাই ওটার ভিতরে, ব্ল্যাঙ্কও নাই। আর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে একটা ইনপুট হয়েছে কিন্তু ওটার মধ্যে ফাঁকা ক্যারেক্টার ইনপুট হয়েছে, ঠিক আছে। কিছু নট নালের মধ্যে কিন্তু আমরা ফাঁকা ক্যারেক্টার রাখতে পারবো, কিন্তু ইনপুট না দিয়ে ওই এটার মধ্যে কিছু ঢুকাতে পারবো না। নাল আর ব্ল্যাঙ্কের মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা বোঝা গেছে? একদম ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কিন্তু। এই ফাংশনটার আমরা নাম দিতে পারি ডেটাবেস, কারণ এখানে ডেটাবেস রিলেটেড সবগুলি ফাংশন। এই পেজটারই নাম দিতে পারি ডেটাবেস। আচ্ছা এই পর্যন্ত আমাদের আগের ক্লাসে মোটামুটি দেখছিলাম, কিন্তু এখানে একটা কমপ্লিট একটা অবস্থা তৈরি হয়েছে। এখন আমরা লগ ইন করবো, রেজিস্ট্রেশন তো হইলো, লগ ইন করবো এবার আমরা। তো লগ ইনে প্রায় এই জিনিসটা কাছাকাছি থাকবে, এত কিছু তো থাকবে না, এখানে শুধু ইউজার নেম পাসওয়ার্ডটা থাকবে। সে এখন লগ ইন করবে, ডেটাবেজে তো ইনসার্ট করবো না, ইউজার নেম আর পাসওয়ার্ড থাকলো। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে শুধু ইনপুট নিব। আপনি এমনও করতে পারেন যে ইউজার নেম দিয়েও এন্ট্রি হবে অথবা ইমেল দিয়ে এন্ট্রি মানে লগ ইন করতে পারবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে আর কি চেঞ্জ করা লাগবে, পাসওয়ার্ড 1, আর এটা আমার চেক করার কোনো দরকার নাই, ব্রেক ম্যাচের দরকার নাই, এইগুলি চেকের কোনো দরকারই নেই আমার এখন, কারণ এখন আমি ডেটাবেজে ঢোকাবো না। পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, এটাও দরকার নেই, আমি শুধু ভ্যালু কিছু একটা আসলেই আমি ডেটাবেজ থেকে তুলে নিয়ে আসবো ওইসব ইনফরমেশন। এখন আমাকে দেখতে হবে সে যেহেতু লগ ইন করতে যাচ্ছে, তো তার ইউজার নেম পাসওয়ার্ড আমাকে প্রথমে রিসিভ করতেই হবে, যাই আসুক রিসিভ করলাম, এবং অবশ্যই সেফলি রিসিভ করব। কারণ হচ্ছে ডেটাবেস থেকে যখন কুয়েরি চালায় তুলে আনবো, তো কুয়েরির মধ্যে কিন্তু আমি এই ভ্যারিয়েবলটাকে সরাসরি লিখতেছি, তো ওইখানে যদি কোনোভাবে ও নিজের মতো করে একটা কুয়েরি সাজায় দেয়, ওইটা কিন্তু কুয়েরি স্ট্রিংটার ভিতরে সরাসরি বসে যাচ্ছে, বুঝা গেছে? এই জন্য অবশ্যই সেভ করে নিতে হবে এটাকে, এবং এন্টিটি কোডসও কনভার্ট করতে হবে, নাহলে ডেটাবেজ আমরা সিঙ্গেল কোড দিয়ে সেটা কিন্তু ভ্যালু দিছি আমরা ইনপুট দেওয়ার সময়। এই যে এখানে এই যে সিঙ্গেল কোড দিয়ে ধরেন এই ভ্যালুটা, এখন কোনো কারণে ধরেন সে এই পাসওয়ার্ড 1 এর জায়গায় ইনপুটটা দিল অনেকটা এইরকম কিছু একটা, সাপোজ সামথিং কলন সামথিং, অথবা এরকমই কিছু একটা ইনপুট দিল,
ঠিক আছে, তার ইনপুটটা ছিল মূলত এইটুকু। আমি যদি সেভ না করি তাহলে দেখেন এটা কিন্তু একটা এসকিউএল কোয়েরির উপর একটা এফেক্ট করছে। সেভ যদি না করি, আমি যদি কোডগুলোকে না মারি বা কমাটাকে না মারি, তার মানে কিন্তু এটা একটা এসকিউএল কোয়েরি হয়ে গেছে, কোয়েরির একটা অংশ হয়ে গেছে, বুঝা যাচ্ছে? এবং এটা একটা সিম্পল, হয়তো এটা কাজ করবে না কারণ রো কাউন্ট মিলবে না, ঠিক আছে, হয়তো কাজ করবে না, কিন্তু একটা আমি পিএইচপির উপরে ইফেক্ট ফলাই দিয়েছি কিন্তু আমি ইনপুট করে, ঠিক আছে, তার মানে এটা অনেক ভয়ঙ্কর কিছু অবস্থা তৈরি করতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই ডেটাবেজের সাথে কাজ করার সময় ডেটাকে সিকিউর করার কথা কখনো বলবেন না। খবর আছে তাইলে? হুম, হ্যাঁ, রেজিস্টারে পাসওয়ার্ড 1 ঠিকই আছে, রেজিস্টারের সময় তো পাসওয়ার্ড 1 2 নিয়ে কাজ করছে। আর লগ ইনে আমরা এখন এই জিনিসগুলো ইউজ করবো। লগ ইনের সময় আমার প্রথম টার্গেট কি বলেন? একজন একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিল। এখন সে যখন মানে রেজিস্ট্রেশন করে রাখছে, সে যখন লগ ইন করতে আসলো, ইউজার নেম পাসওয়ার্ডে যখন সাবমিট দিল, আমার কাজ কি? স্টেপ বাই স্টেপ আমার কাজ কি? ইউজার নেমটা ডাটাবেজে পুরো থেকে বের করে আনা, তারপর পাসওয়ার্ডের সাথে ওইটার পাসওয়ার্ডটা ম্যাচ করা, ওই রোয়ের যে পাসওয়ার্ড সেইটা সাথে ম্যাচ করে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে আছে কিনা চেক করব। তারপর দেখবো যে ওটার যে ডেটাটা উঠে আসলো ওটার মধ্যে যে পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ড আর ইউজার যে পাসওয়ার্ড দিল ওটা সেম কিনা, ঠিক আছে? যদি সেম হয় তাহলে আমি সেশন রান করবো, তার আগে তো না। তার মানে লগ ইন করাবো তাকে এবং রিডিরেক্ট করে চাইলে তাকে হোম পেজে পাঠিয়ে দিতে পারি। তাহলে ইউজার নেম এখন আসছে আমার হাতে এবং ইউজার নেমের মধ্যে ইউজারের ইউজার নেম আছে। এখন আমার কাজ হচ্ছে তুলে আনা। এখন তুলে আনার জন্য চাইলে আমি একটা ফাংশন বানাতে পারি। ফেচ ফেচ বলে আর কি এটাকে, তুলে আনা ইনফরমেশন। অথবা না না, আমি লিখতেছি ফাংশন একটা, কোনো নাম দিব বলেন, আপনাদের ইচ্ছা মতো বলেন। ডেটা আমি তুলে আনতে চাই, ফেচটাই মূলত ডেটাবেজে ব্যবহার হয়, কারণ এখানে কোয়েরির মধ্যে ফেচ আছে। তাহলে প্রথমে কানেক্ট করা লাগবে, কানেক্ট করলাম, তারপর ডিসকানেক্ট করে দিব, হয়ে গেল। এবার আমার ডেটা ফেচ করার জন্য প্রথমে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি কোয়েরিটা চালাবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এখানে দুইটা কাজ, ডেটা তুলে আনার জন্য দুইটা কাজ। প্রথমত কোয়েরি দিয়ে আমি কি কোয়েরি চালাতে চাই সেটা প্রথমে কোয়েরিটা জেনারেট করতে হবে, আগেরটার মতো মাইস্কুয়েল আন্ডারস্কোর কোয়েরি দিয়ে। তারপরে ওই কোয়েরিটা যখন জেনারেট হয়ে গেল, তার একটা কোড আছে আমার হাতে, ওইটা দিয়ে আমি ফেচ করতে হবে ডেটাবেস থেকে, তখন সে ফায়ার করে ডেটা আমার হাতে দিবে। তার আগ পর্যন্ত শুধু কোয়েরি দিয়ে রেডি হইল সে, ঠিক আছে? দুইটা কাজ খেয়াল করেন। এখানে আমি প্রথমে কিউতে মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরি, এখানে আমি কোয়েরিটা জেনারেট করবো যে সিলেক্ট, আচ্ছা এটা তো আমি স্ট্রিং নিয়ে আসলে পারি, কোয়েরিটা জেনারেট হবে। আচ্ছা, এখানে আমি কোয়েরিটা এই জায়গায় লিখি, যেমন ফেচ নাম দেওয়া আছে তার, সিলেক্ট অল, সব তুলে আনো, ফ্রম কোন টেবিল থেকে? wg আন্ডারস্কোর ইউজার, ইউজার টেবিল থেকে তুলে আনো, ওয়্যার, যেখানে নাম কি দিয়েছিলাম ইউজার নেমে, ইউএসআর ইউজার নেম, ইউএসআর আন্ডারস্কোর ইউজার নেম ইকুয়ালস বোঝা গেছে? কোয়েরিটা বোঝা গেছে? ডেটাবেজের এই টেবিল থেকে wd ইউজার টেবিল থেকে তুলে আনো, সিলেক্ট অল, অ্যাস্টারিস্ক সাইন মানে অল, সব তুলে আনো। আর না হলে আমি যদি পাসওয়ার্ড দরকার হয় তাহলে আমি বলতে পারতাম যে ইউএসআর পাসওয়ার্ড ফ্রম অমুক, মানে সিলেক্ট পাসওয়ার্ড ফ্রম অমুক টেবিল ওয়্যার এটা ইকুয়ালস টু এটা, ঠিক আছে? সিলেক্ট ফ্রম ওয়্যার। তো এই কোয়েরিটা যখন তার হাতে দিব, সে কোনোভাবে ধরে নিচ্ছে ডেটাবেস থেকে সে তুলে আনতে পারে, আইনে সে আমার হাতে সব ডেটা দিয়ে দিবে। এটা হচ্ছে ডেটা, ডেটার মধ্যে রাখলাম। ওই ইউজারের সব ইনফরমেশনটা একটা রো ডেটাবেস থেকে সবটা তুলে নিয়ে আসবে, ঠিক আছে? ডেটার মধ্যে রাখবো। এখন সে কিভাবে তুলে আনবে এটা একটু দেখি। প্রথমে মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়েরিতে ওই স্ট্রিংটা যেটা লিখলাম সিলেক্ট অল ফ্রম সামথিং, ওইটা আমি কোয়েরিটাকে এক্সিকিউট করবো, মানে কোয়েরিটা রেডি করাবো। এখন এই কোয়েরিটাকে যখন ফায়ার করব তখন ডেটাটা আমার হাতে আসবে। এখন
যদি সাকসেস হয়, এটা আমার একটু চেক করা দরকার, না হলে অ্যাসোস অ্যাসোস মানে হচ্ছে একটা লাইন এখান থেকে তুলে আনার জন্য বলছে, আরেকটা আছে মাইস্কুল আন্ডারস্কোর ফেচ আন্ডারস্কোর অ্যারে। অ্যারেটার কাজ হচ্ছে সে মাল্টিপল লাইন তুলে আনে একসাথে, ঠিক আছে? তো আমি যেহেতু সিঙ্গেল লাইন তুলে আনবো, এটার টাইম কমপ্লেক্সিটি একটু কম, তো এক লাইন যদি তোলা লাগে আমি নিশ্চিত যে এই ইউজার নেম দিয়ে যেতে ম্যাচ করছে লাইন একটাই উঠে আসবে। তো তখন অ্যাসোসটা ইউজ করা বেটার, কারণ এটা টাইম কমপ্লেক্সিটি কম, মানে কম সময় সে এক্সিকিউট করে। আর অ্যারে হলে সে অ্যারে বানাইতে গিয়ে লাইন টাইন অনেকগুলো হয়তো সে একটু হলেও বেশি নেয়। তো বড় ধরনের রিপোর্ট যখন জেনারেট করতে দেবেন, যে একটা হোয়াইলের ভিতরে এইসব কোয়েরি চলতেছে, তার মানে কন্টিনিউয়াস কিন্তু প্রচুর কোয়েরি চলতেছে, তো এই ধরনের রিপোর্ট বানাতে গেলে অ্যারে আর অ্যাসোসের মধ্যে বিশাল ডিফারেন্স হয়ে যায়, কিন্তু এটাতে হয়তো তেমন টের পাবো না আর কি। অ্যাসোস যদি কোয়েরিটা সাকসেসফুলি হয়, তাহলে ডেটাটাকে হাতে নাও এবং আমাকে ডিসকানেক্ট করতে হবে, তাই না? আমি এখানে চেক করব যে ইফ নট ইকুয়াল ইকুয়াল ফলস, তাহলে রিটার্ন ডেটা। আচ্ছা, এটা তো দরকার নেই, আমাদের প্রথমে ফলস আছেই। ঠিক আছে, রিটার্ন ডেটা যদি দেই, তার মানে যদি কোনো কারণে এই কোয়েরিটা ফলস হয়, মানে কোয়েরিটা এক্সিকিউট না হয়, তাহলে তো সে এখানে যাচ্ছে না, এই লাইনে যাচ্ছে না। এবং যদি না যায়, ডেটার মধ্যে কি আছে? ফলস। এই ফলসটা এখান থেকে রিটার্ন যাবে এবং ওখানে আমি মূলত চেক করতে পারবো যে আসলে কোনো ডেটা আসলো কিনা আমার হাতে। আর না হলে ডেটার মধ্যে ওই ডেটাবেজের ডেটা থাকবে, তাই না? ডেটাবেজের ডেটাটা ডেটার মধ্যে থাকবে এবং সেটা রিটার্ন হবে। দুটোর একটা। বোঝা গেছে নাকি না? হয়তো ফলস রিটার্ন যাবে, না হলে ডেটাটা রিটার্ন যাবে। তো আমি প্রথমে ফলস রাখলাম, আর যদি সাকসেসফুলি ডেটা এক্সিকিউট হইতে পারে, ডেটা আসতে পারে, তাহলে ডেটাটা যাবে এখানে। তাহলে এখান থেকে যেটা আসলো, এটা আমি হয়তো আরেকটা ডেটার মধ্যে রাখলাম। আচ্ছা, এটা নাম, আবার নামের কারণে কনফ্লিক্ট মনে করেন না, এটা হচ্ছে ডি ডি ডি, ঠিক আছে? আর ওখানে হচ্ছে ডেটা, মানে ওই ভেরিয়েবলটা এখানে ব্যবহার করতেছে এরকম আবার মনে করেন না আর কি। ওখান থেকে ডি রিটার্ন হচ্ছে, আইনা আমি এটাকে এখানে ডেটার মধ্যে রাখলাম। এবার যদি এখানে ফলস না আসে, তাহলে দেখেন আমার চেকটা কিন্তু হয়ে গেল। যদি ফলস না আসে, ডেটার মধ্যে কি আসতে পারে? হয়তো ফলস আসবে, না হলে ডেটাটা আসবে। যদি ফলস আসে, এই ইফের ভিতরে ঢুকবে? ফলস আসলে তো ইফের ভিতরে ঢুকবে না। আর না, যদি ফলস আসে তাহলে এলস এর ভিতরে ঢুকবে, তাই তো? তখন আমি এলস এ মেসেজ জেনারেট করতে পারি। ফলস কখন আসতে পারে? এই নামে কোনো ইউজার নাই, ইনভ্যালিড ইউজার। ইউজার নেম পাসওয়ার্ডটা হয়তো আমরা পাসওয়ার্ডটা ম্যাচ করে বলতে পারি, ঠিক আছে? অথবা এখানে আমি আরো স্পেসিফাই করে দিতে পারি, ইউ আর নট রেজিস্টার্ড। আপনি রেজিস্ট্রেশনই করেন নাই, মানে এই নামে কোনো ইউজার নেমই নাই আমার ডেটাবেজে। না, ইমেল আমি এখন দিব, এটা দেখেন। এখন আমার হাতে ডেটাটা যদি আসে সাকসেসফুলি, তার মানে হচ্ছে এখানে আমার পাসওয়ার্ডটাও আছে। তাহলে ইউএসআর পাসওয়ার্ড আন্ডারস্কোর ইউএসআর আন্ডারস্কোর পাসওয়ার্ড। যদি এটা ইকুয়াল ইকুয়াল ডলার পাসওয়ার্ড, তার মানে ইউজারেরটা এবং ওইটা যদি সেম হয়, দেখেন বুঝছেন কিনা? ডেটার মধ্যে একটা রো আছে, একটা রোতে অনেকগুলি কলাম আছে না? একটা আছে ইউজার নেম, আইডি, তারপর পাসওয়ার্ড, ইমেল, এই অনেকগুলি কলাম আছে না? প্রত্যেকটা কলাম ডেটার এই ইন্ডেক্সের ভিতরে থাকে। এখন এখানে আমি প্রত্যেকটা কলামের ডেটা ধরতে যদি চাই, তাহলে ডেটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে যদি লিখি ইউজার আইডি, তার মানে আইডিটা আসবে। যদি লিখি পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ডটা। যদি লিখি ইমেল, ইউএসআর আন্ডারস্কোর ইমেল, মানে ডেটাবেজে যেই নাম আছে, এই দেখেন এখানে আমি যদি ইমেলটা ধরতে চাই, তাহলে ডেটা তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে জাস্ট ইউএসআর আন্ডারস্কোর ইমেল লিখলে ওখানে ইমেল অ্যাড্রেসটা আসবে, ঠিক আছে? তার মানে এটা একটা অ্যারের মতো এখানে গেল আর কি, আমার হাতে অ্যারের মতো আছে। তো অ্যারের ইউএসআর আন্ডারস্কোর পাসওয়ার্ডের ভিতরে যেটা আছে এটা, আর ইউজার যে পাসওয়ার্ডটা দিল, এই দুইটা যদি সেম হয়, ঠিক আছে, তাহলে সে লগ ইন আমি করতে দিব। আপাতত ধরেন আমি সেশন ক্রিয়েট করলাম না, কিন্তু জাস্ট সাকসেসফুল মেসেজটা দেখাই। ইউ আর লগ ইন, ঠিক আছে? এলস কি, সে ইউজার নেম ঠিক আছে, কিন্তু কোনো কারণে পাসওয়ার্ড দিতে ভুল করছে, তাই না?
আপনি সবগুলি স্পেসিফাই করতেছেন, ইউজার নেম পাসওয়ার্ড যে কোনো একটা ভুল দিচ্ছেন এইভাবে না বলে আপনি সবগুলি তাকে আইডেন্টিফাই যেহেতু করতে পারতেছেন, আপনি ইউজারকে জানান যে আপনার পাসওয়ার্ড হয়তো ভুল হয়েছে, তাই না? এখানে আমি দিলাম যে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড, এলস মেসেজ ইকুয়াল, হ্যাঁ বোঝা গেছে কিনা বলেন। আবার এখানে মেসেজ যেহেতু প্রিন্ট আছে আমরা একবার ট্রাই করে দেখি কি ইউজার আছে, একবার একটু দেখে যাই। এ বি সি ডি আর 1 2 3 একটা ইউজার আছে আমাদের রেজিস্টার্ড, এ বি সি ডি 1 2 3। আমরা একটা একটা করে সবগুলি প্রথমে চেক করি। যেমন কিছু একটা দিলাম যেটা ডেটাবেজে নাই, রেজিস্টার্ড, ইউ আর নট রেজিস্টার্ড। এবার এ বি সি ডি, কিন্তু পাসওয়ার্ড দিলাম একটা হিজিবিজি যেটা ভ্যালিড না, সে বলবে যে এ বি সি ডি, পাসওয়ার্ড মিলবে না, কিছু একটা দিলাম, ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, অর্থাৎ সে কিন্তু একটু একটু করে গেট পার হচ্ছে। এখন যদি দেখি যে সব কিছু ঠিক, এ বি সি ডি আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3, তাহলে দেখি মেসেজটা কি আসে, ইউ আর লগড ইন। তার মানে আমাদের ডেটাবেস থেকে তুলে এনে চেক করা পর্যন্ত একদম সাকসেস হয়েছে, তাই তো? যদি সাকসেস হয় আমি তাহলে একটা এখানে সাকসেসের জন্য কিছু একটা করতে পারি। মেসেজ তাকে দেওয়ার দরকার নেই, আমি এখান থেকে হয়তো রিডিট করে ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিলাম, ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিলাম। তার আগে আমি একটা সেশন রান করতে হবে, লগ ইনের সেশনের কাজ এর আগে বলছি, সেশন স্টার্ট করতে হবে এবং এখানে আমি একটা সেশনের একটা ইন্ডেক্স দিলাম, ধরি ইউজার নেম ইকুয়ালস টু এই যে ইউজার লগ ইন করা আছে এই ইউজারের ইউজার নেমটা রেখে দিলাম। তারপর আমার কাজ হচ্ছে হেডার লোকেশন দিয়ে তাকে অন্য কোথাও পাঠিয়ে দেবো, আরেকবার একটা রিফ্রেশ দিলে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট হবে, হোম পেজ index.php তে চলে আসে, তাহলে আমার লগ ইন সাকসেসফুল। এবার এই পেজে যদি লগ ইন ছাড়া আসে তাহলে তো আবার তাকে ঢুকতে দেবো না, তাই না? ইন্ডেক্স তো এতক্ষণ এটা আমরা হ্যান্ডেল করতে পারি নাই, কিন্তু এখন তো পারবো। এখানে আমি প্রথমে ইনক্লুড করে আনি, বুঝলাম না। লগ ইন পেজে আবার মেথডের ব্যাপার কি বুঝিনি। লগ ইনের সাবমিশনটা, লগ আউটের ওইটা যেটা দেখেছিলাম ওটা আলাদা। এখন ফাংশন নিলাম, ফাংশনের ভিতরেই আমি একটা ফাংশন বানাবো, ইজ লগড, সে লগ ইন করা আছে কি না সে এটা চেক করতে পারে, ইজ লগড, ঠিক আছে? এমন একটা ফাংশন লিখবো, সে লগ ইন করা আছে কিনা জাস্ট এটা বলে দিবে সে এই ফাংশনকে কল করলে। হ্যাঁ না না আমরা লিখতেছি যতগুলি সামনে ফাংশন লেখা আছে এবং পরে একটা নাম দিয়ে আমরা প্যারামিটার দিচ্ছি সবগুলি আমাদের নিজের লেখা, ঠিক আছে? আর যেটা সামনে ফাংশন লেখা নাই ওটা বিল্ট ইন, ঠিক আছে? এবং ওটা তো বডি থাকে না কিছু, আমরা জাস্ট সরাসরি কল করি। আর এখানে আমরা বডি বানাচ্ছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা এটা হচ্ছে বডি, ফাংশনের বডি যেটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি। ইজ লগডের কাজ হচ্ছে সে, আমি যেহেতু বলতেছি সে লগ ইন করা আছে কি না বলে দিবে, তার মানে কি রিটার্ন করবে সে, ট্রু অথবা ফলস, যেটাকে বলে বুলিয়ান আর কি। তো সে শুধুমাত্র ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি ট্রু রিটার্ন করে তার মানে সে লগ ইন করা আছে, কেউ একজন, কে লগ ইন করা আছে দরকার নেই, কেউ একজন লগ ইন করা আছে, ঠিক আছে? আর ফলস রিটার্ন করলে কেউ লগ ইন করেনি, এটুকুই আমার জানার দরকার ইজ লগডের মাধ্যমে। তাই এখানে আমি দেখবো যে ইজ সেট, ইফ ইজ সেট অথবা নট এমটি দিলেও হয়তো $_ session কি দিছি আমরা ইউজার নেম, ইয়েটা ইউজার নেম যেটা দিয়ে আমরা লগ ইনটাকে ডিটেক্ট করি আর কি। এই দেখেন এখানে আমরা লগ ইন যখন করলাম, এই যে লগ ইনে আমরা ইউজার নেম দিয়ে একটা সেশন তৈরি করছি। এখন যদি এই ইউজার নেমটা সেট করা থাকে, তার মানে যদি এটা দেখি যে সেশন ইন্ডেক্সের মধ্যে এটা আছে, তার মানে অবশ্যই সে এই জায়গা পর্যন্ত আসছে কোনোভাবে। এই জায়গা পর্যন্ত যদি এক্সিকিউট না হয় এটা তো তৈরি হবে না কোনোভাবে। আর এই জায়গা পর্যন্ত আসতে হলে অবশ্যই তাকে ভ্যালিড একজন ইউজার হতে হবে। তাহলে আমি রিটার্ন করব ট্রু, আর এখান থেকে রিটার্ন করব ফলস। এলস দিলাম না, কাজ করবে না, কি করবে না? কন্ডিশন তো
ফাংশন থেকে বের হয়ে যাবে, এখানে পর্যন্ত আসার আর সুযোগই নেই তার। আর যদি এটা কোনো কারণে এক্সিকিউট হতে না পারে তাহলে সে এখানে আসবেই, এই জন্য এলস না দিলেও এটা এখানে আসবে, আর দিলে সমস্যা নেই, কিন্তু ফাংশনের ক্ষেত্রে এটা একটা সুবিধা আছে, না দিলেও চলে। ভিতর থেকে যদি রিটার্ন করে অবশ্যই বাইরে আসতে পারবে না সে। ক্লিয়ার? এখন আমি দেখব যে যদি লগ ইন করা না থাকে তাহলে তাকে বের করে দিতে হবে। ইন্ডেক্স এখানে ইফ ইজ ইজ লগ, এটা কি যদি ট্রু রিটার্ন করলে তাহলে আমার কিছু করার নাই, ট্রু রিটার্ন করলে তো কিছু করার নেই, তার মানে সে লগ ইন করা, ইজিলি কাজ করো। আর যদি ফলস রিটার্ন করে, এই জন্য আমি নট করে দিলাম, ফলস রিটার্ন করে আমি প্রথম কাজ হচ্ছে এই পেজের এক্সিকিউশন বন্ধ করে দিব, সে আর কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? আর বন্ধ করার আগ মুহূর্তে তাকে আমি বলে দিব যে আপনি লগ ইন করার নাই, আপনি লগ ইন পেজে চলে যান, অথবা কিছু বলার দরকার নেই, তাকে ডিরেক্ট আমি পেজার লোকেশন দিয়ে লগ ইন পেজে পাঠিয়ে দিলাম। ব্যাপারটা বোঝা গেছে? এখানে কি বললাম যে নট ইজ লগ, তার মানে সে লগ ইন করা নাই। যদি লগ ইন করা না থাকে প্রথমেই তাকে ধাক্কা দিয়ে বের করা, যদি কোনো কারণে এটা কাজ নাও করে পেজের এক্সিকিউশন যাতে না হয় এই জন্য আমি এক্সিট করে দিচ্ছি, নিচের অংশ যাতে কোনো কারণে এক্সিকিউট করতে না পারে। অনেক সময় হেডারটা কাজ করে না, আমি বলছি না হেডারের কিছু সীমাবদ্ধতা আছে আর কি, হেডার এবং সেশনের কিছু সীমাবদ্ধতা আছে, অনেক সময় কাজ করে না, যদি নাও করে নিচের অংশ যাতে সে দেখতে না পায়, এই জন্য এটা করা। এখন দেখেন এখানেও এই কাজটা আপনার প্রতি পেজের শুরুতে করা লাগতেছে। আমি এই কাজটাকে আরেকটা ফাংশনে নিয়ে যেতে পারি না, ওটার নাম দিতে পারি নিড লগড, তার মানে এখানে আসতে হলে লগ ইন করা থাকতে হবে, নিড লগড তার মানে লগ ইন করা থাকতে হবে প্রয়োজন। এখানে জাস্ট ওইখানে যা যা কিছু করলাম এই সবটা আমি এটার ভিতরে রেখে দিলাম। এখানে আমার রিটার্নের কিছু নাই, জাস্ট তাকে আমি এইখানে যদি কল করে দিই সে নিজেই চেক করবে লগ ইন করা আছে কিনা, থাকলে কি করতে হবে, না থাকলে কি করতে হবে সে নিজে বুঝবে। নিড লগ শেষ। শুধু এই ফাংশনটা আমি যেসব পেজে লগ ইন ছাড়া ঢুকতে দিব না ওইসব পেজে খালি শুরুতেই নিড লগ লিখে রাখবো, শেষ। সে নিজে চেক করবে কী করা লাগে এবং সে নিজেই পাঠাবে কোন পেজে তাকে পাঠাইতে হবে। আমি এখন লগ ইন করা, এই জন্য কিছু সমস্যা হচ্ছে না। লগ আউটের আমাদের ব্যবস্থা নাই, সেশন ডেস্ট্রয় করবো এখন হাতে ধরে। সেশন ডেস্ট্রয়, এবার রিফ্রেশ দিলে চলে যাবে নাকি? চলে আসছে। প্রথমবার ডেস্ট্রয় হলো, কিছু করেনি, দ্বিতীয়বার যখন ঢুকতে গেল প্রথমে চেক করে তাকে পাঠিয়ে দিয়েছে লগ ইন। ক্লিয়ার? হ্যাঁ, আবার সেশন নিয়ে ঢোকা যাবে, একবার ঢোকা যাবে পরের বার বের করে দিবে। এই যে ঢুকলাম তো, এখন দেখেন আবার জাস্ট রিফ্রেশ দেই ও বের করে দিবে। কারণ যে যখন ঢুকলাম ঢোকার সাথে সাথে প্রথম লাইনে যখন সে চেক করলো লগ ইন করা আছে কিনা, দেখলো লগ ইন করা, পরের লাইনে এসে তাকে লগ আউট করে দিচ্ছে, কিন্তু এরপরে তার কোনো রেস্ট্রিকশন নেই, এক্সিকিউট করছে। কিন্তু যখন আবার লোড নিতে গেলাম তখন তো সে লগ আউট করা, ঢুকতে গেছে তাকে বের করে দিচ্ছে। আচ্ছা, এই পুরো প্রসিডিওরটা বোঝা গেছে কিনা বলেন? লগ ইন করা থেকে শুরু করে, রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে লগ ইন করা পর্যন্ত, এবং মোটামুটি রেস্ট্রিকশন, ছোটখাটো রেস্ট্রিকশন আর কি, এর চেয়ে অনেক বড় রেস্ট্রিকশন দেওয়া যায়। যেমন এখানে লগ ইন করা হইলেই হলো, তাই না? কিন্তু এমন কিছু রেস্ট্রিকশন দিতে পারে যে লগ ইন করলেই হবে না, এখানে আপনার পাওয়ার থাকতে হবে এই পেজে আসার জন্য, অ্যাডমিন কিনা বা এখানে মডারেটর কিনা, সুপার মডারেটর কিনা, তাইলে শুধু আসতে দিব। তখন আমরা ডিফারেন্ট তখন লেভেল মেনটেন করবো আমরা ইয়ে থেকে, কি যেন বলে, ডেটাবেস থেকে। ডেটাবেসে আমরা একটা লেভেল মেনটেন করতে পারি তার প্রায়োরিটি, অথবা সরাসরি নাম দিয়ে রাখতে পারি, সে অ্যাডমিনিস্ট্রেটর, সে মডারেটর, সে সুপার মডারেটর, এডিটর, এই জন্য রোল যেটা বলে, রোল সেট আপ করা। এবং সেই অনুযায়ী আমি জাস্ট এখানে ঢুকতে গেলে তখন হয়তো ফাংশনটা কল করবো ইজ অ্যাডমিন, মানে লগ জিজ্ঞেস করবো না, ইজ অ্যাডমিন, সে যদি অ্যাডমিন হয় তাহলে ঢুকতে দাও, ইজ মডারেটর ফাংশন লিখবো এক একটা, ইজ মডারেটর হলে ঢুকতে দাও, এরকম আর কি। অথবা যদি এরকম থাকে যে পেজের কোনো একটা কোড মেনটেন করতেছেন আপনি, তখন আপনি একটা ফাংশন দিয়েও ম্যাচ করতে পারেন। যেমন আমার সিআইটিতে জাস্ট একটা ফাংশন আছে, ক্যান পারফর্ম করতে পারবে কি না, যেমন দুইটা প্যারামিটার যায়, একটা প্যারামিটার হচ্ছে আমার পেজের কোডটা, প্রত্যেকটা পেজের একটা আলাদা কোড আমি মেনটেন করছি, পেজের কোড কমা দিয়ে সে কি করতে আসছে, এখানে সে অ্যাড করতে আসছে না এডিট করতে আসছে না ডিলিট করতে আসছে। অ্যাড হলে ডব্লিউটি রাইট, ঠিক আছে, এডিট হলে ইটি, ডিলিট হলে ডিএল, এরকম কিছু আমি শর্ট কোড মেনটেন করছি। সে ক্যান পারফর্ম ধরেন ইন এসটিডি, তার মানে স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি করতে আসছে, ঠিক আছে, কমা দিয়ে আমি লিখলাম ইটি, সে এডিট করতে আসছে। এখন যদি সে উপরে এসে দেখে ক্যান পারফর্ম ফলস রিটার্ন করছে, তার মানে এটা তার পারফর্ম করার অধিকার নাই, সে এখান থেকে তাকে আমি রিটার্ন করে দিচ্ছি, অথবা নিচের এক্সিকিউশন বন্ধ করে দিচ্ছি।
কি আমাদের সকালেই চারটায় ডাকতেন। সকালবেলা কাজ করতেছিল তো তখন বললাম যে এইটাই আমি হতে পারে শুধুমাত্র এই হালকা পাতলা edit করতে পারি। একদম লাস্টের পার্টে আর স্টুডেন্টের ইনফরমেশন এডিট করতে দেওয়া আছে এটা। শুধু স্টুডেন্ট ইনফরমেশন আর কিছু দেখতে পারি না। ওটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রার, রেজিস্ট্রার নামে রোল বানানো। ওটার আইডিয়াটা একটু দেখাই আমি নাকি? লগইন করার পর দেখাইছিলেন পরে লগইন করার পর আর ওইটুকু তাদের কিছু লগ ইন করলেই হবে না? আমি লগইন করলাম, হ্যাঁ। লগইন করার পরে করা যায় না, ভিউ অপশন থেকে আমি আমার যে ডাটাগুলো আমি এন্ট্রি করছি ভিউ ক্লিক করলে আমার এই ডাটাগুলো হ্যাঁ, এটা আমরা করবো তাহলে এখন। ঠিক আছে, এখানে তো রেজিস্ট্রেশনে তো মূলত এটা দেখা লাগে না। ইনফরমেশনগুলো আমি হ্যাঁ, এটা দেখাচ্ছি আমি। তার আগে একটু আমি ওটা দেখে আসি। বেশি বোরিং লাগলে আবার কিছু মাথায় ঢুকবে না। এতক্ষণ রেসপন্স আমি খুব কম পাচ্ছি, খুবই খারাপ রেসপন্স হয়েছে আজকে। আজকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে আজকে মনে হয় সামনে কেন? মানে কি আমার মন খারাপ থাকবে কেন আবার? আচ্ছা, হ্যাঁ, আমি রেসপন্স পাচ্ছি না, এই জন্য মানে মনে হচ্ছে যে পড়াইতে পারতেছি না বা বুঝতেছে না এরকম কিছু একটা, এই জন্য আমার কাছেও একটা শান্তি লাগতেছে না আর কি। তো এখানে ইউজার রোল আমি ক্রিয়েট করার অপশন দিছি। যেমন এই যে এই কয়েকটা রোল আছে, স্টুডেন্ট রেজিস্ট্রারে বোধহয় আপনারা আছেন। তো অ্যাডমিনিস্ট্রেটর সে কী কী করতে পারবে দেখেন এখানে। রেজিস্টারে ব্যাচ, রেজিস্টারে নিউ কোর্স, রেজিস্টার মার্কস, ঠিক আছে, ডিস্ট্রিবিউট, এই ধরনের বেশ কিছু নাম দেওয়া সবগুলোর, এবং কোনটা করতে পারবে, অ্যাড, এডিট, ডিলিট, কী করতে পারবে কী পারবে না এই ধরনের। এখন রেজিস্টার, স্টুডেন্ট রেজিস্টারের মধ্যে যেগুলি টিক মারা আছে, কিছু আছে নাকি নাই? কিছুই নেই না, এটা কারণ আছে, এটা হচ্ছে পার্থরাজের ঢুকছি তো, এটার মধ্যে তো আসলে আপনারা নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইয়েটা, এটার মধ্যে আপনাদের পারমিশনটা মূলত। হুম, অবশ্যই। অনেকগুলো হ্যাঁ, এখানে এডিটের দুইটা পারমিশন দেওয়া আছে। স্টুডেন্ট ইনফরমেশন এডিট করা যাবে, আর অ্যাডমিশন, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা হচ্ছে হাইটেকের জন্য, এই জন্য হাই লেখার সামনে কোর্স হইতেছে স্টুডেন্ট লিস্ট দেখার ক্ষমতা, জাস্ট ভিউ, ঠিক আছে। স্টুডেন্ট ডিলিট করার ক্ষমতা নাই কোনটা? ওই ডিলিট করার ডিলিটের ক্ষমতা তো জাস্ট অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া কারোরই নেই, ঠিক আছে। আর অ্যাডমিনিস্ট্রেটরের সব টিক মারা, অ্যাডমিনিস্ট্রেটর সব পারবে। সুপার মডারেটর একজন আছে যে কিনা মডিফাই করতে পারবে এবং অ্যাড করতে পারবে। সুপার মডারেটর আরেকটা রোল দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি দিতে যদি ভুল করি সেটাকে মানে আবার এডিট করে সাবমিট করা। এটা আমার আসলে বানানোই নাই এখন পর্যন্ত। অ্যাডমিশন ইনফরমেশনটা এডিটের অপশনটা করা নেই এখনো, এটা করতেছি আর কি। অনেকগুলোতে আমি এডিটের কাজ করিনি এখনো। এটা হচ্ছে মডারেটর, যেখানে শুধু মডারেট করতে পারবে, অ্যাড করতে পারবে না কোনো কিছু। সুপার মডারেটর অ্যাডও করতে পারবে। স্টুডেন্ট আইডি তো হচ্ছে একটা ইউনিক, এটাতে একটা ক্যারেক্টার একটু এদিক সেদিক হয়ে গেলে তো সমস্যা, হ্যাঁ। এটা আমার এডিটের অপশনই নেই এখন পর্যন্ত, মানে অ্যাডমিনও পারে না আর কি। ওটা কি অ্যাড করতে মানে অ্যাড করবেন এটা হ্যাঁ, এটা কাজ করতেছি তো, এটা তো প্রচুর কাজ বাকি এখনো করতেছি আমি। এটা হচ্ছে রেজিস্ট্রার, এই ধরনের আর কি, জাস্ট যেটা যেরকমভাবে বানানো। তো এই রোল বানানো আছে। এখন আমি একজন ইউজার ক্রিয়েট করব। এখানে গেলাম, গিয়ে প্রথমে ইউজার নেম দিতে হয়। এমপ্লয়ির আমাদের এখন পর্যন্ত কোনো ইনফরমেশন নাই, এই জন্য এমপ্লয়ি রিলেটেড কিছু দিইনি। ইউজার নেম একটা দিলাম, কিছু একটা। এখানে সবগুলি রোল আছে। আমি যদি বলি যে স্টুডেন্ট রেজিস্টার, তার মানে ওইখানে যেগুলি টিক মারা আছে অটোমেটিক্যালি সে এই পাওয়ারগুলি পাবে, ঠিক আছে। এবং এখানে আমি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা যদি বলে দিই, পাসওয়ার্ড উইল বি সেন্ড টু দিস ইমেল, দেখেন সে ইন্টারনালি একটা পাসওয়ার্ড জেনারেট করে সেটাকে অটোমেটিক্যালি ওই মেলে পাঠায় যায়। এবং যে খুলে দিল সেও এই পাসওয়ার্ড দেখতে পারবে না। এমনকি যে ডেভেলপ করছে, আমিও পাসওয়ার্ডটা দেখতে পারবো না, কারণ এটা এনক্রিপ্ট করা। SHA-1 এবং MD5 দুইটাকে একসাথে ব্যবহার করে এনক্রিপ্ট করা যায়। আমিও চাইলে এটাকে ডিক্রিপ্ট করে দেখতে পারবো না যে পাসওয়ার্ডটা কি। যার ইমেলে গেছে শুধু সেই দেখতে পারবে। এদের কোনো তো সফটওয়্যার নাই এমডি5টা হচ্ছে ইয়ে করা MD5টা আমি দেখছি, নিজে কয়েক জায়গায় ডিক্রিপ্ট করে দেখছি, কিন্তু আসলে সত্যি করা যায় কিনা আমি জানি না। হ্যাঁ, রেজিস্ট্রেশন এখানে করার সাথে সাথে সে গিয়ে লগইন করবে। না না আমি করতে পারি না, আমি ট্রাই করছি অনেক।
MD5 হবে রেজিস্টারটা কে করতে পারবে? পাসওয়ার্ডের দুইটা নাকি এটা তো একসাথে রোলে সব দেখা যায়। হ্যাঁ, এই পোর্শনটাতে কে আসতে পারবে? ইউজার পোর্শনটাতে এই জিনিসগুলো কে দেখবে জানেন? শুধু অ্যাডমিন সুপার অ্যাডমিন শুধু অ্যাডমিনিস্ট্রেটর দেখবে, সুপার অ্যাডমিনও দেখবে না। এই অপশনই পাবে না সে। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটর এসে যদি কাউকে দেয় তো ওকে ভালো কথা, সে পারমিশন দিয়েছে, বুঝে শুনে নিচ্ছে। ঠিক আছে, যেমন বানাইলাম জি ওটাতে মেইল কনফার্মেশন একটা অপশন আছে হ্যাঁ যেতে পারে। এখানে মেইলে একটা কিছু চলে যাবে, ওটা ডেটাবেজে একটা স্টোর থাকলো, এরপর ওখান থেকে আবার ইনফরমেশনটা যখন আসবে তখন আমি চেক করবো যে ঠিক আছে কিনা ইনফরমেশন। কিন্তু কি কি যেন কে জানে কোন পদে আছে ওটা জানি প্রতিদিন দেখাইলেন কোনটা? দাদা তারপরে মঞ্জু ভাই এগুলা হ্যাঁ ওরা জানি কি পদ কে এই যে কে কোন পদে আছে দূর। এই যে অ্যাডমিন, ফুল পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটর, ক্যান এডিট স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট রেজিস্ট্রার যে অ্যাডমিনিস্ট্রেটর, সুপার মডারেটর ক্যান ক্রিয়েট অ্যান্ড মডিফাই এনিথিং, সুপার মডারেটর। আর কিছু বানানো নেই এটা একটা। অ্যাডমিনিস্ট্রেটর আছে কজন মানে অ্যাডমিনিস্ট্রেটর তো ফুল পাওয়ার হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটরে শুধুমাত্র চারজন। চারজন। একটা হচ্ছে কমন আর কি, মানে এটা হচ্ছে প্রথমে যে বানাইছিলাম ওইটা এখনো ডিলিট হয়নি আর কি এই অ্যাডটা। আর এছাড়া হচ্ছে মনির ভাই, উৎপলদা আর সম্পাদক, তিনজন আছে তিনজন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আর এটার পারমিশন তো আমার কাছে তো আছে, আমি তো থাকবোই। ওই যে স্টুডেন্ট রেজিস্টার দুজনের নাম হয়ে গেছে লাস্টে দিয়ে তো এই ধরনের রেস্ট্রিকশন যদি আপনি হ্যান্ডেল করতে চান তখন আমার একটা ফাংশন আছে প্রত্যেকটাকে ধরে ধরে কাজ করে। এই যে যেমন ধরেন এইগুলির পেছনে কিন্তু একটা কোড কাজ করতেছে প্রত্যেকটার পেছনে। এটার নাম হচ্ছে এই যে দেখেন, এই যে ইন রোল, ঠিক আছে, মানে রোল এন্ট্রি দেওয়া, ইনপুট দেওয়া, ঠিক আছে। তারপরে এই যে এটা হচ্ছে গিয়ে ইন ইউজার, তার মানে একজন ইউজার এন্ট্রি দেওয়া, ভিডব্লিউ ইউজার তার মানে ইউজারের ইনফরমেশন ভিউ করা, ঠিক আছে। প্রত্যেকটার জন্য এরকম ছোট ছোট কিছু কোড মেনটেন করছি। আপনি যদি কোনো কারণে এখান থেকে সোর্স থেকে চেঞ্জ করেও ট্রাই করেন তারপরে দেখবেন কি পেজটা লোড নিচ্ছে না, হয়তো এখানে ইউজারের এটা আপনিও হয়তো অন্য কোনো একটা চেঞ্জ করে দিয়ে মানে লোড নেওয়াতে পারবেন, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন কি ব্ল্যাঙ্ক আর কি, কিছু নেই। তার মানে ওই ছোট ছোট পেজ যতগুলো আছে সাব পেজ প্রত্যেকটার ভিতরে রেজিস্ট্রেশন চেক করা, ওটা মানে মোটামুটি যেটুকু মাথায় আসছে এটুকুতে বাইপাস করার কোনো সুযোগ নেই আর কি। সুপার সিকিউরিটি চেষ্টা করছি, এখন এর মধ্যেও হয়তো কিছু আছে যেটা কিনা আমার হয়তো খেয়াল নাই বা মাথায় আসে নাই যে এইভাবেও হতে পারে, এই জিনিসগুলো হয়তো মিস্টেক হয়ে গেছে। হ্যাক যদি কেউ করতে পারেন আমি সাধুবাদ জানাই, কারণ আমি তাহলে জানতে পারবো যে ওইভাবে করা যায়, তখন ওইটাকে প্রোটেক্ট করার চিন্তা মাথায় আসবে। মানে এরকম ইউজার রোল ক্রিয়েট করে শেখায় হ্যাঁ সে স্যার ক্রিয়েটিভ যে এরা অফার দিতে যে হ্যাক করতে পারবে তাকে ক্রিয়েটিভ একটু দরকার দিব জান, বললাম আমি এটার ব্যবস্থা করে দেবো, করেন। কিন্তু এমন হতে হবে যে একটা আপনি করছেন, অন্য কাউকে দিয়ে করাইয়া আপনি নাম দিলেন তাহলে আবার হবে না। আপনি যদি পারেন তার মানে আপনার মধ্যে অবশ্যই সেই ট্যালেন্ট আছে এবং আপনাকে নিলে আমাদের লস হবে না। হ্যাঁ আপনাকে নিলে আমাদের লস হবে না, এরকম হচ্ছে ব্যাপারটা, তাই না? আপনি যদি একটা হ্যাক করার ট্যালেন্ট থাকে তার মানে অবশ্যই আপনি আসলে আমাদের লাভই হবে, লস হবে না। তাহলে কোম্পানির সিকিউরিটিটা ভালো হবে হ্যাঁ সিকিউরিটি ভালো, ওখানে আরেকটা নেওয়ার ব্যবস্থা আমি করে দেবো। স্টুডেন্ট আমাদের যে রোল আমরা সবকিছু এডিট করতে পারি, শুধুমাত্র স্টুডেন্ট আইডিটা না স্টুডেন্ট আইডি মডিফায়ার অবশ্য অপশনটাই আমি এখনো ইয়ে করিনি। আর বাকি সবকিছু আপনি যদি দেখেন এখানে কিন্তু ইনফরমেশনের রোলে কিন্তু বলা আছে এটা অ্যাডমিশন ইনফরমেশন, এই যে দেখেন এই যে অ্যাডমিট অ্যাপ্লাইড স্টুডেন্ট, ঠিক আছে। এটার অ্যাড এবং এডিটের পাওয়ার কিন্তু আছে, কিন্তু এটার ইয়ে নাই আর কি, আমার মডিউল বানানো নেই এখন, এই জন্য দেখতেই পাচ্ছেন না। এটা অ্যাডমিশন করার পরে কোনো ইনফরমেশন দেখাই যাচ্ছে না ওখানে, এই যে স্টুডেন্ট ইনফরমেশন থেকে এই যে এখানে অ্যাডমিশনের ইনফরমেশনটা দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় এডিটের কোনো বাটন নাই, দেখেন এডিটের অপশনই নেই আর কি। এটা আমি অ্যাডমিন কিন্তু আমিও দেখতে পাচ্ছি না। এটা পার্সোনাল ইনফরমেশনটা এডিট করতে গেলে এগুলো চলে আসে। পার্সোনাল ইনফরমেশনে গেলে এই ইয়ে আসবে আর কি, সরি আমি অ্যাডমিশন ইনফরমেশনের কথা বলতেছি, এই যে অ্যাডমিশনটা, ঠিক আছে, তাকে অ্যাডমিশন করা হয়নি আর কি এখনো, করলে এই জায়গায় কিন্তু তার একটা এডিট থাকার কথা, কিন্তু এটা নাই আর কি আপাতত। অ্যাডমিশনে গেলে তার পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট যে রেজিস্ট্রেশন ফর্মটা ওটা আসে। তো মাইনাস করে দেখছেন? মাইনাস দরকার পড়ে না। এটা তো
আফটার দিয়ে করে না কন্ট্রোল আচ্ছা আফটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল হলে মাইনাস হয়ে যাচ্ছে, তখন দিলে আবার ইয়ে হয় আর কি, modify। এগুলি পারমিশন বোধহয় আপনাদের নেই আর কি এখন। অ্যাটেন্ডেন্স দেখার পারমিশন আছে? এটা বোধহয় নেই, অ্যাটেন্ডেন্স রিলেটেড কিছু করার পারমিশন নেই। হুম হুম, ব্যাচ রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আর স্টুডেন্টের ইনফরমেশনগুলো এই আর কি। আচ্ছা, এবার মেল ভেরিফিকেশনের জন্য আমাদের মেল সার্ভার কারণ তাকে একটা মেল অন্তত সেন্ড করতে হবে। তো সেন্ড করতে হলে আমাদের লোকাল থেকে মেল সেন্ড করার কোনো অপশন নেই। অ্যাটলিস্ট একটা সার্ভারে এটাকে আপলোড করতে বলে তখন আমরা মেল সেন্ড করতে পারি। তো মেল সেন্ড খুব ক্রিটিক্যাল কিছু না, কিন্তু লজিকটা কি হবে সেটা বলেন। মানে মেলটা ভেরিফাই করতে যাচ্ছে, তাহলে এখানে লজিকটা কি হতে পারে রেজিস্ট্রেশনের পর? সব জায়গায় হয় কি একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়, সেই লিঙ্কটাতে যদি ক্লিক করে কোনো কিছু অটোমেটিক হয় না, কোনো কিছুই অটোমেটিক হয় না। এখানে পিছনে কোডটা কি করতেছে বা সে কিভাবে ডিটেক্ট করতেছে যে ওই লিঙ্কটাতে মেইলের ভিতর থেকে গিয়ে ক্লিক করা হয়েছে নাকি হাতে লেখা হয়েছে কে জানে। না ওইটা যদি আমি কপি করে নিই অন্য যে কোনো ব্রাউজার দিয়ে যে এনি টাইম দিলেই কাজ করে, সেটাই তো বলতেছে। এখন এটা এখানে লজিকটা কি কাজ করতেছে, ওই লিঙ্কটাতে কি ইনফরমেশন যাচ্ছে, কিভাবে সে ডিটেক্ট করতেছে যে আপনি আসছেন। ওই ইউজার সম্পর্কে ইউনিক কিছু কোড দেয়, যে কোডটা আবার ওখান থেকে রিটার্ন করার ব্যবস্থা করা হচ্ছে এবং হ্যাঁ। সেটা ম্যাচ করা হয়। আমাদের মনে করেন এরকম কিছু একটা, যেহেতু টাইপ করতে পারতেছি না আমি এখানেই লিখি। আচ্ছা ধরেন আমার এটা হচ্ছে domain.com, ঠিক আছে, এটা হচ্ছে আমার সাইট যেখানে আপনি রেজিস্ট্রেশন করছেন, ঠিক আছে। এখন এখানে রেজিস্ট্রেশন করার পর আমি আপনার কাছে একটা লিঙ্ক পাঠাবো অনেকটা এরকম, ইউ ইকুয়ালস টু ধরেন ইউজার, আপনার ইউজার নেম যেটা আছে, ইউ ইকুয়ালস টু আপনার ইউজার নেম ধরেন এবিসিডি আপনি দিচ্ছেন রেজিস্ট্রেশন করার সময়, অ্যান্ড ধরেন টোকেন, ঠিক আছে, টোকেন একটা আমি পাঠিয়ে দিলাম, টোকেন ইকুয়ালস টু সামথিং 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 সামথিং, ঠিক আছে। এবার এই যে টোকেনের যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা আমি আবার আপনার নামের ডান পাশে রেখে দিচ্ছি ডেটাবেসে, ঠিক আছে, ওখানে আছে। যখনই আপনি এই ইনফরমেশনটা নিয়ে এসে আমাকে লিঙ্ক হিট করলেন, অথবা অনেক সময় লিঙ্কটা এরকম হতে পারে যেমন ধরেন confirm.php, ঠিক আছে, এরকম একটা ফাইল, আলাদা একটা ফাইল কনফার্ম নামে, ওটার মধ্যে যখন এই ইনফরমেশনটাকে আমি রিড করবো কি করে, এই ইউ দিয়ে এবিসিডি আমি পাবো না, গেট মেথড দিলে $get ইউ, এটার মধ্যে কি আছে এবিসিডি, এবার এন্ড $get টোকেন দিলে আমি এটা ইনফরমেশনটা পাচ্ছি। এবার আমার হাতে ইনফরমেশন আছে কোন ইউজার এবং তার টোকেন কি দিছে, ঠিক আছে। এবার আমি ডেটাবেসে হিট করলাম যে এই ইউজারের টোকেনটা আমাকে দাও, ডেটাবেস থেকে ডেটাবেসের ওই ইউজারের টোকেনটা দিল। এবার এই টোকেন ওই টোকেন সেম কিনা, যদি দেখি সেম, তাহলে ডেটাবেসে আমার আরেকটা ফিল্ড থাকে যেখানে কিনা ভেরিফাইড কি না ওইটা ট্র্যাক রাখার জন্য ডিফল্ট অবস্থায় 0 রাখি, ডিফল্ট অবস্থায় 0। যদি দেখি টোকেন দুটো সেম, জাস্ট ওই রোটাকে আপডেট করে ওই 0টাকে 1 বানিয়ে দিলাম, এখন সে ভেরিফাইড। টাইম লিমিট একটা রাখতে পারি যদি 24 ঘন্টার মধ্যে বুক করতে হয়, অথবা যদি এরকম হয় যে যখন তখন যে কোনো সময় আসুক সে যদি হয়তো হতো, হ্যাঁ, যদি এরকম টাইম লিমিট থাকে তাহলে আমি ওখানে টাইম স্ট্যাম্পটা রাখতে হবে এবং কখন সে আসছে ওই টাইম স্ট্যাম্পের মধ্যে আছে কিনা দেখতে হবে, তার ওই লিমিটের মধ্যে আছে কিনা চেক করে তারপর আমি আপডেট করব। তখন যদি টোকেন ভ্যালিডও হয় তারপর আমি এটাকে আমি আপডেট করে 0 কে 1 বানাবো না। একটা নির্দিষ্ট টাইম করে ডাটাবেস থেকে ওটা রিড করে দেওয়া যায় না? এটা অটো করা যায় না, এটা একটা ওয়ে আছে, গুগল এই সার্ভিসটা দেয়, ঠিক আছে। তার কাছে আপনি একটা স্ক্রিপ্ট লিখে দিয়ে রাখবেন, সে কিছুক্ষণ পর পর আপনার ওই পেজে হিট করে, ঠিক আছে। ওটা পিএইচপিতে ডিরেক্টলি মানে অটো জেনারেট হওয়ার মতো কোনো কোড নেই, ব্রাউজার দিয়ে ভিজিট করতেই হবে একটা কোড স্ক্রিপ্ট রান করাইতে গেলে। ব্রাউজার দিয়ে ভিজিট করার জন্য যদি একজন লোক বসে থাকে তাহলে হবে, কিন্তু অটোমেটিক্যালি ওই স্ক্রিপ্টটা রান হবে এরকম করা যাবে না। কিন্তু গুগলের একটা সার্ভিস আছে, এই মুহূর্তে নামটা ভুলে গেছি, তার কাছে আপনি যদি একটা পুরো লিঙ্ক বানিয়ে দিয়ে রাখেন অথবা একটা স্ক্রিপ্ট দিয়ে রাখেন, তার কাজ হচ্ছে সে কিছুক্ষণ পর পর এই পেজের মধ্যে হিট করবে। আপনি সময়ও বলে দিলেন যেমন দৈনিক একবার। আমরা যদি টাইমটা জেনারেট করে একটা মানে একটা কন্ডিশন দেই, মানে 24 ঘন্টার পরের একটা টাইম স্ট্যাম্প এর চেয়ে বড় যদি হয় তাহলে ড্রপ করে দিই।
ড্রপটা কে করে? আপনার একটা কোড তো থাকতে হবে যে ড্রপ করবে। ওই কোডটা রান করতে হলে আপনার সার্ভার থেকে একটা রিকোয়েস্ট আসতে হয়, মানে ক্লায়েন্টের কাছ থেকে ওই পেজে একটা ভিজিট আসতে হয়। যেমন আপনি এই যে কোডটা লিখে রেখে দিয়েছেন, এটাকে কি মানে শুধু শুধু রান করবে যদি আমি ভিজিটে না যাই, ব্রাউজার থেকে যদি এটার মধ্যে হিট না করি, শুধু শুধু তো রান করে। তো এই জন্য আমি স্ক্রিপ্ট লিখে রাখলেও সে তো চেক করতে পারতেছে না নির্দিষ্ট সময় পর পর, চেক তো করার সুযোগ নেই। চেক করতে হলে একজন ভিজিটর আসতেই হবে ব্রাউজার দিয়ে, এবং তারপর স্ক্রিপ্টটা রান হবে। ঠিক আছে? তো এইটার জন্য আপনি হয় একজনকে হায়ার করতে পারেন যার কাজ হচ্ছে কিছুক্ষণ সময় পর পর এই লিঙ্কে হিট করা, ঠিক আছে? অথবা গুগল এরকম একটা সার্ভিস আছে, এই মুহূর্তে আমার নামটা সত্যি মনে নেই, ওটার কাছে লিঙ্ক একটা স্ক্রিপ্ট লিখে দিয়ে দিলে সে অ্যানালাইটিক্সের মধ্যে কিনা আমি শিওর না, জানি না, আমি ভুলে গেছি একদম পুরো সিস্টেমটা। হিট করে? আচ্ছা, হতে পারে, তাহলে আমি শিওর না, এটা এই মুহূর্তে ভুলে গেছি। হ্যাঁ, ওটা করা আছে, কিন্তু এই কাজটা বোধহয় অ্যানালিটিক্স দিয়ে করা হয় না। এটার আরেকটা কি জানি একটা শর্ট ফর্ম আছে, 3 ডিজিট বা 4 ডিজিটের একটা শর্ট ফর্ম, জাস্ট ক্যারেক্টার, ধরেন এসইও এরকম যেরকম না, এরকম একটা নাম আছে, এটা কি জানি ভুলে গেছি। শর্ট ফর্মে এটাকে কি জানি একটা বলে। আমি পড়ছিলাম কিছুদিন আগে, এরকমই আমার একটা কাজ দরকার ছিল যে নির্দিষ্ট সময় পর পর একটা স্ক্রিপ্ট রান হবে, তো এটার ওয়ে খুঁজতে গিয়ে আমি এটা পাইছিলাম আর কি। কিন্তু একজন হিট করতেই হবে। আরেকটা কাজ করা যায়, আপনার সার্ভার সেই ক্ষেত্রে অনেক বেশি বিজি থাকবে আর কি। আপনি একটা স্ক্রিপ্ট লিখলেন, যেটা কিনা ধরেন 24 ঘন্টা স্লিপ থাকবে, ব্রাউজার ওপেন, ঠিক আছে? স্ক্রিপ্ট লিখলেন, স্ক্রিপ্টের কাজ হচ্ছে একবার আপনি হিট করে ছাড়িয়ে দিলেন, 24 ঘন্টা স্লিপ, 24 ঘন্টা পরে আবার সে রান করলো। একটা লুপ, মনে করেন লুপ চলতেছে, কিন্তু লুপের মধ্যে একটা স্লিপ ফাংশন আছে যার কাজ হচ্ছে এক্সিকিউশন বন্ধ করে রাখে কিছুক্ষণ সময়ের জন্য, ঠিক আছে? তো ধরেন 24 ঘন্টা সে বন্ধ করে রাখলো, কিন্তু স্ক্রিপ্ট কিন্তু রানিং, জাস্ট এক্সিকিউট হচ্ছে না কোনো কিছু। ওই লাইনে আসার সাথে সাথে 24 ঘন্টার জন্য সে চুপ হয়ে যাচ্ছে। এরপরে যখন 24 ঘন্টা শেষ, তখন সে আবার লুপটা করতেছে। পরের লুপে গিয়ে প্রথমে হয়তো আপনি হিট করার কাজটা করলেন, এরপর আবার এসে 24 ঘন্টা স্লিপ। ঠিক আছে? এটা একটা করা যায়, যদিও এটা খুব খারাপ একটা ওয়ে, কারণ সার্ভার প্রচুর বিজি থাকবে এই সময়টায়। অন্যদের নিয়ে প্রসেস করতে পারে, কিন্তু স্লিপটা এটা অনেক সময় থ্রেড রান করার জন্য আমরা জাভায় স্লিপ ব্যবহার করি, এবং কত সময় থাকবে এটা সেকেন্ডে পাস করে দিতে হয় আর কি। এটাও একটা সলিউশন পাইছিলাম, কিন্তু এটা ওরা নিজেরাই মানে বলে দিচ্ছে আর কি, এটা খুব ভালো ওয়ে না, কিন্তু যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে এটা করা যেতে পারে, এটা একটা ওয়ে মানে করা যেতে পারে। তো আমরা কি বুঝতে পারছি মোটামুটি এইটুকু ব্যাপার? আচ্ছা, ইমেল দিয়ে যদি লগ ইন করতে যাই, তাহলে আমার কি খুব বেশি কিছু করা লাগবে বলেন তো? কি করবেন আপনারা একটু বলেন। মোটামুটি এই জায়গাটাই কিছু একটা জিনিস চেঞ্জ করবো। ইউজার নেমে আসলো, কিন্তু সেই ইউজার নেম দিল নাকি ইমেল দিল আমি তো জানি না। এখানে আমি দিব অথ usr আন্ডারস্কোর ইমেল ইকুয়ালস টু ডলার ইউজার নেম, শেষ। ইউজার নেমটার মধ্যেই মানে এই ভ্যারিয়েবলটার দিয়েই হয় ইউজার নেম আসবে অথবা ইমেল অ্যাড্রেস আসবে। এটা না, এখান থেকে তো আমি একটাই পাচ্ছি, এই যে দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড। এখন ইউজার নেমে হয় সে ইউজার নেমটা দিবে, না হলে ইমেলটা দিবে। কি দিবে আমি জানি না, এই জন্য আমি বলতেছি যে হয় ইউজার নেম ইকুয়ালস টু এটা অথবা ইমেল ইকুয়ালস টু এটা। ভ্যারিয়েবলটা তো সেম, দিছে তো একটা ভ্যারিয়েবলের মধ্যে, যেটা এখানে আপনি অন্য একটা দিতে পারেন। ধরেন ইউজার নেম যদি কনফিগ করে মনে করেন যে এক্সেস, ঠিক আছে? এক্সেসের মধ্যে আমি ওটা নিলাম, তাহলে এটা ইকুয়ালস টু এক্সেস অথবা ইমেল ইকুয়ালস টু এক্সেস, যে কোনো একটার মধ্যে। যদি যে কোনো একটার সাথে এই এক্সেসটা মিলে যায়, তাহলে তুমি ওই রোটাকে রিটার্ন করে দাও। এবার দেখেন আমি এটা দিয়ে রিটার্ন করতে পারি, লগ ইন করতে পারি, ইমেল দিয়ে লগ ইন করবো। আমি কি এর মধ্যে লগ আউট আছি? হ্যাঁ, দেখতে করছিলাম বলতে, ইন্ডেক্সে ঢুকে দেখি একটু, এই যে আমাকে আবার লগ ইনে পাঠিয়ে দিচ্ছে, ইন্ডেক্সে ঢুকতে পারি, ঠিক আছে? তাহলে এবার আমি ইমেল অ্যাড্রেসটা দিব। ইমেলটা কি ছিল? সেইরকম একটা ইমেল আছে, ইমেল এখন ঠিকঠাক আসলো, পাসওয়ার্ড দিলাম 1 2 3। রিকোয়ার্ড ডেটা মিসড, এখানে আবার কি চেক হয়েছে এবার? ও এক্সেস, ঠিক আছে। রিসেন্ট, আবার বলেছি
ও আচ্ছা, ওখানে গেছে কিন্তু আবার ফেরত চলে আসছে কেন নেই? নিড লগ সেশন স্টার্ট রিকোয়ার্ড ডেটা মিস নিড লগ দিয়ে কি করা আছে? এটা লোকেশন লগ ইন যদি নট ইজ লগ হয় সেশন ইউজার নেম। ও তো এই পেজে আসতেছে কিন্তু আবার ফেরত চলে আসছে। 1 2 3 ঠিক আছে, এখানে যাচ্ছে কিন্তু আবার লগ ইনটা কেন জানি ধরে রাখতে পারতেছে না। মানে এখানে গেছে যে কি কারণে বুঝছেন তো? এটা তো একদম ঠিক এই লাইন এক্সিকিউট হইতে না পারলে অবশ্যই আসে নাই, তাই না? তো এখানে আসতে পারছে কেন? ইমেল অ্যাড্রেস অথবা ইউজার দিয়ে পাস মানে চেক করতে পারছে দেখেই তো আসছে। এখন আসছে কিন্তু এখানে সেশনটা কোনো কারণে রান হইতে গিয়ে ঝামেলা হচ্ছে, পরে পেজে গিয়ে আবার ফেরত চলে আসতেছে নিড লগড এর কলে। ভেরিয়েবলটা ইউজার নেম দেওয়া আছে ওইটা কি? ও সরি, অ্যাক্সেস। এই যে এখন আর যাচ্ছে না। সেশন ডিস্ট্রয় করি আগে। আসলো, এবার এটাও ঠিক আছে। ঠিক আছে, এই জাস্ট এসকিউএল কোয়েরির মধ্যে আপনি একটু চেঞ্জ করলেন নাকি আমাদের কিছু না। আচ্ছা, ইমেইলের স্ট্রাকচারটা কি দেখাবো? ইমেইলে যদি আপনি হ্যান্ডেল করেন কিভাবে করবেন? মেইল পাঠানো। তার আগে এখানে আমি একটু স্ট্রাকচারটা বানাই। ইমেইলের পরে আমি আরো দুটা ভ্যারিয়েবল দুটা চাচ্ছি, একটার মধ্যে সে ভ্যালিড মানে ভেরিফাইড কিনা এটা আমি ম্যাচ করব। ঠিক আছে, তো এখানে হচ্ছে টোকেন, মানে সে কোন টোকেন দিয়ে ভেরিফাইড হলো অথবা ভেরিফিকেশন কোড বলতে পারি এটাকে। আরেকটা হচ্ছে ভেরিফাইড কিনা। তো ভেরিফাইডের মধ্যে এটা অবশ্যই জাস্ট 0 অথবা 1 থাকবে, তাই না? তো এটা ইন্টিজারের চেয়ে অনেক ছোট একটা ইন্টিজার, কিন্তু এই জন্য আমি টিনি আইএনটি ইউজ করতে পারি। অ্যাজ ডিফাইন্ড সে ডিফল্ট অবস্থায় এটার মধ্যে 0 রাখবে যদি এটাতে কোনো এন্ট্রি না দিই। ঠিক আছে, এটা আমি এর আগে একবার এই সিচুয়েশনটা আনতে চাইছিলাম কিন্তু পাইনি আর কি। তো ডিফল্টটা কখন লাগে? যে সে প্রথম যখন রেজিস্ট্রেশন করলো সে ভেরিফাইড না, এটাই তো আমি চাচ্ছি। এই জন্য আমি অ্যাজ মানে ডিফাইন্ড করে দিছি যে এই ঘরটার মধ্যে ডিফল্ট অবস্থায় 0 থাকবে। আর যদি সে ইমেল দিয়ে আইসা ভেরিফাই করে তাহলে আমি এটাকে আপডেট করে 0কে 1 বানিয়ে দিব। ঠিক আছে? ও সরি, আরেকটা ভুলে গেছে, এখানে টোকেনটা আমি ওয়ার্কারে রাখতে হবে। টোকেনটা ইন্টিজারে রয়ে গেছে। ওয়ার্কার হয়তো আমি 50 ক্যারেক্টার কিছু একটা দিয়ে দিলাম, এত বড় দরকার নেই। এবার লগ ইনের সময় আমাকে একটু কাজ করতে হবে। রেজিস্ট্রেশনের সময় তার রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে তাকে একটা ভেরিফিকেশন কোড আমি ডেটাবেজে ঢুকিয়ে দিতে হবে, তাই না? এবং এইটাই আমি মেইলে পাঠিয়ে দিতে হবে। ওকে, তো ভেরিফিকেশন কোড একটা কিভাবে আসবে সেটা আগে বলেন। জেনারেট করতে হবে তো ভেরিফিকেশন কোডটা। তার আগে আমি একটা ইন্ডেক্স পেজটাতে একটু কাজ করি। জাস্ট একটা কোড জেনারেট করার জন্য আমি কি করতে পারি। ধরেন আমি কোডের ফরম্যাটটা চাচ্ছি খুব ছোট, ধরেন 4 ডিজিটের একটা কিছু হোক, খুব বড় না করি। একটা প্রথমে ধরেন একটা ক্যাপিটাল লেটারে থাকবে, তারপর একটা নাম্বার থাকবে, তারপর স্মল লেটারে কিছু একটা থাকবে, আবার নাম্বার, আবার ক্যাপিটাল, আবার একটা স্মল। ধরেন এইটুকু একটা কিছু হবে ফরম্যাট। এখন এটা র্যান্ডমলি যে কোনো কিছু হতে পারে। তো এবার এটা পাইতে হলে আমি যেহেতু র্যান্ডমলি চাচ্ছি, র্যান্ড নামে একটা ফাংশন আছে, এটার সাথে একটু পরিচিত হই। ঠিক আছে, ইকো করে দেখি সে কি রিটার্ন করে। প্রথমে রিটার্ন করলো একটা নাম্বার, সে কিন্তু অবশ্যই নাম্বার রিটার্ন করবে, অন্য কিছু না। ঠিক আছে, তাহলে প্রথমে 2409 রিফ্রেশ দিলে এটা 12270, মানে র্যান্ডম, মানে আসলেই র্যান্ডম। সে এটা কই থেকে কই যাবে কোনো ঠিক ঠিকানা নেই, সে নিজেও জানে না, যে কোনো সময় যে কোনো ভ্যালু রিটার্ন করতে পারে। এখন আমি চাচ্ছি এই এইচ আমার দরকার। ঠিক আছে, তো এইচ এর জন্য
এখানে কয়টা ক্যারেক্টার আছে, এ থেকে জেড এর মধ্যে যে কোনো একটা আমার দরকার, তাই তো? তার মানে হচ্ছে 0 থেকে 26-এর মধ্যে কোনো একটা নাম্বার আমার দরকার, সোজা কথা। 26 একটা অ্যালফাবেট, তাহলে 0 থেকে 26-এর মধ্যে যদি এই নাম্বারটাকে রাখতে চাই, সে তো বিশাল বিশাল নাম্বার একই সময় দিচ্ছে, বা কত দিবে কোনো ঠিক ঠিকানা নেই। 0 থেকে 26-এর মধ্যে রাখতে চাই, কি করতে হবে আমাকে বলেন? 0 থেকে 26-এর মধ্যে নাম্বারটাকে আমি আনতে চাচ্ছি, আসুক যা ইচ্ছা, এত বড় নাম্বার আসুক, কিন্তু এটা কোনোভাবে আমি প্রসেস করবো, এটা 0 থেকে 26-এর মধ্যে চলে আসবে। কোনো ওয়ে? ম্যাথ দিয়ে চিন্তা করেন, প্রোগ্রামিং জানা দরকার। ম্যাথ সবগুলো নাম্বার অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে এটা বড় হতে পারে না? হতে পারে। অ্যাড করলে 26-এর বড় তো আসতেই পারে। হুম? কিছু একটা এখানে যেটা দেখা যাচ্ছে 32185। যতক্ষণ না পর্যন্ত 26 রিজেক্ট না হয় হুম, ততক্ষণ পর্যন্ত সে যদি আবার গুণ করে সর্বনাশ, গুণ করলে তো অনেক বড় হবে। 26 26 ডিজিট ডিজিট আছে। না, 26 চাচ্ছি, জাস্ট 0 থেকে 26-এর মধ্যে একটা নাম্বার চাচ্ছি। হ্যাঁ, 0 থেকে 26-এর মধ্যে একটা নাম্বার চাচ্ছি আমি। হ্যাঁ, নাম্বারটা কয়টা হবে? ওই তো 0 থেকে 26 হলে জাস্ট 1 ডিজিট থেকে 2 ডিজিটের মধ্যে হবে। তাহলে আমি এখানে ধরেন 5 আছে, যেমন এটা 5টা রিপিট করে দেয়, যে 5 এরকম 5টা বড় আমরা সংখ্যা এখানে আছে, 5 দুইটা লুপ চালাতে পারি না। কিরকম? প্রথমটা হচ্ছে মানে 1 থাকবে এবং দ্বিতীয় লুপ হচ্ছে সর্বোচ্চ 6 দিতে হবে। হতে পারে, কিন্তু র্যান্ড তো আমাকে একটা র্যান্ডম দিচ্ছে, লুপ তো অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করে নাম্বার দিবে, তাই না? র্যান্ড তো র্যান্ডম নাম্বার দিচ্ছে। এখন যদি এই নাম্বারটাকেই আমি 26-এ নিয়ে আসতে পারি কোনোভাবে, দেখেন বেশি সময় নিয়ে লাভ নাই, জাস্ট 26 দিয়ে আমি যদি মডুলাস করে দিই, মডুলাসের মানে জানেন তো, ভাগশেষ। 26 দিয়ে যদি ভাগ দিই, এটা অবশ্যই 0 থেকে 25-এর মধ্যে থাকবে, এটা কি শিওর? ভাগশেষটা 0 থেকে 25-এর মধ্যে থাকবে। যদি 26 দিয়ে ভাগ যায় তাহলে 0, আর না হলে মডুলাস 1 থেকে 25-এর মধ্যে কোনো একটা মডুলাস থাকবে। এবার দেখি রিটার্নটা কি আসে। নাম্বার কি দেখা যাচ্ছে? 2 ডিজিট আর কি, এর বামে একটা আছে, কিন্তু একটু আবার কাটতেছে কেন এটা? এটা আসতেছে, এখন আসছে 12, এটা হচ্ছে 1, 22, 19, 2, 23, তার মানে সবগুলি 26-এর মধ্যেই আছে। এবার আমি যদি কোনোভাবে এই নাম্বারটার সাথে ক্যাপিটাল এ বি সি ডি যে আছে, এটার আস্কি ভ্যালুগুলো জানেন? ক্যাপিটাল এর আস্কি ভ্যালু কত? 65, স্মল এর 97, ঠিক আছে? আর 0 1 2 3 থেকে যে 9 পর্যন্ত, এগুলির আস্কি ভ্যালুর কত থেকে শুরু জানেন? 46, ঠিক আছে? এখন দেখেন আমি যেটা করব, এটার সাথে প্লাস করে দিব, এই যে বলেন 65, ঠিক আছে? 65 যদি প্লাস করে দিই, আচ্ছা আমি বাম পাশে কিছু স্পেস রাখি, তাইলে মনে হয় দেখা যাবে এটা, না? স্পেসগুলো দেখা যাচ্ছে না কেন? এই যে আসছে, ঠিক আছে? এখন তো দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমি যেটা যাচ্ছি, এটার সাথে 65 অ্যাড করে দিব। এই পুরোটা হচ্ছে ক্যালকুলেশনের বিষয়, এই জন্য এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, নাহলে কাজ করবে না, ঠিক আছে? এখন যাই আসবে, এটা হচ্ছে এর আস্কি ভ্যালু থেকে জেড আস্কি ভ্যালুর মধ্যে কিছু একটা। এর আস্কি ভ্যালু হচ্ছে কত? 65, ঠিক আছে? আর এর থেকে 26টা যোগ করলে যত হয় জেড এর আস্কি ভ্যালু, এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে। আস্কি ভ্যালু বুঝতেছেন তো সবাই, নাকি না? আস্কি হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে একটা নাম্বার থাকে আর কি, ওইটা। এবার এটাকে যদি আমি CHR বলি, তার মানে হচ্ছে এই নাম্বারের ক্যারেক্টার যেটা, সেটা আমাকে দাও। এবার দেখেন কি আসে। র্যান্ডম অর্ডারে যে কোনো একটা অ্যালফাবেট আসবে বড় হাতের, ক্যাপিটাল লেটার, ঠিক আছে না? তাহলে একটা ক্যারেক্টার আমি পাইলাম, সাথে আমার আরেকটা ক্যারেক্টার দরকার, ডট মাইরে জোড়া লাগাই দিলাম, তখন এটার সাথে আমি কত দেব? ছোট হাতের ABCD যেহেতু চাই, আমি ধর 97 দিলাম,
ঠিক আছে, উল্টাপাল্টা কিছু আসতেছে না। এবার আমার কি দরকার, একটা ধরেন নাম্বার চাই, তো নাম্বারটা অবশ্যই 10 দিয়ে মোড করতে হবে 0 থেকে 9 এর মধ্যে পাওয়ার জন্য। আর এটা হচ্ছে 46, আচ্ছা 46 না বোধহয় 47 দিই, হ্যাঁ না কত যেন আজকে 45 45 নাকি 65 97 আর 46 এর কত হওয়ার কথা, 10 দিয়ে মোড করলাম, সাথে 46 যোগ করলাম, 10 স্ল্যাশ আইসা উঠতেছে। আচ্ছা এই যে 0 এর জন্য 48, সরি 48 থেকে শুরু হচ্ছে 0, দেখা যাচ্ছে কিছু। আর এখানে এসে a শুরু হচ্ছে 65 থেকে, আর স্মল a শুরু হচ্ছে 97 থেকে, ঠিক আছে। তাহলে স্মল a হচ্ছে 97, 65, এটা হচ্ছে 48। এবার দেখি আমাদের এটা ঠিক আছে, ঠিক আছে। তার মানে র্যান্ডম নাম্বার কি দিবে আমি জানি না। এবার ধরেন এটাকে কয়েকবার আমি জোড়া লাগিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ নাম্বার জেনারেট করে তো শুধু নাম্বার থাকবে। এখন নাম্বার কত ডিজিটের আছে, যেটাতে আমরা নাম্বার নিলাম 48 থেকে, এটাকে শুধু ক্যারেক্টার না দিয়ে শুধু র্যান্ডম দিলাম, মানে এই যে ক্যারেক্টার না নিয়ে শুধু নাম্বার দিলাম, মানে শুধু র্যান্ডম দিলে যদি 10 দিয়ে মডুলাস দিই তাহলে তো 0 থেকে 9 অটোমেটিক আসে। যদি আমি মডুলাস 10 না দেই, না এটা যদি দেই তাকে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়ের ক্ষেত্রে 10 এর ক্ষেত্রে, হ্যাঁ এটাও আসবে, এটাও আসবে, হ্যাঁ বুঝছি, এটা দিলেও আসবে। এটা হচ্ছে ইন্টিজার নাম্বারটা আমাকে রিটার্ন করে আর কি, আর ওইটা আমি ক্যারেক্টার বানিয়ে ফেলতেছিলাম, কিন্তু এটার ভ্যালুটা কি আসলে নাম্বারে আসবে, আমি তো ক্যারেক্টারে কনভার্ট করতেছি। এই যে আসে না তো, ও ক্যারেক্টারে কেটে দিতে হবে, হ্যাঁ ফাইন, হ্যাঁ হ্যাঁ ফাইন, কিছু লজিকটা আসবেই নতুন নতুন, ঠিক আছে। তাহলে আমার কোড জেনারেশন বুঝে গেছে। ঠিক একই ওয়েতে আমাদের এই যে অটো পাসওয়ার্ড যে জেনারেট হয় বললাম, এইভাবে পাসওয়ার্ড জেনারেট হয়ে মেইল সেন্ড করে দেয়। আসতে পারে, র্যান্ডমের উপর তো ভরসা করতে পারি না, কিন্তু সম্ভাবনা খুবই কম। আর আসলেই কি আপনার কাছে ঠিক কোনটা গেছে এটা তো দ্বিতীয়বার আপনার কাছে না যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই না? হ্যাঁ র্যান্ডম কি দিবে এটার উপর ভরসা করা যায় না। আমাদের অনেক প্রবলেম সলভিং আছে র্যান্ডম, মানে র্যান্ড ভ্যালু দিয়ে এসে আমরা প্রবলেম সলভ করি, কিন্তু ওইটা কোনো কোনো সময় অ্যাকসেপ্ট হয়ে যাবে, কোনো কোনো সময় মানে আশাই করতে পারে না এটা অ্যাকসেপ্ট করবে, কারণ প্রতিবারই আপনার মানে যেটা অ্যাকসেপ্ট হবে না এমন একটা ভ্যালু রিটার্ন করতে পারে। হ্যাঁ ভেরিফাই করার জন্য আমি এটা করতেছি, হ্যাঁ হ্যাঁ সেটাই বানাচ্ছি এখন, ঠিক আছে। তো যদি আপনি বড় করতে চান, জাস্ট যেটুকু কোড করা আছে এইটুকুকে আরো লম্বা করে দেন, সমস্যা নেই, অনেক বড় কোড জেনারেট হবে, ঠিক আছে। এটা হচ্ছে র্যান্ডম। আর MD5 এর সাথে তো আপনারা পরিচিত, MD5, ঠিক আছে। এখানে যদি আপনি র্যান্ডকে পাঠাই দেন, দেখি কি দেয়, ইকোটা বাদ দিয়ে দিই এবং এটাকে ইকো করি, এটাতে কিছু ইকো করবে না এখন। এটা দেখেন MD5 হ্যাশিং, ও দেখেন নিজেই জেনারেট করে দিচ্ছে আপনাকে সুন্দর একটা কোড, এরকম একটা কোডই যায় আর কি। এখন আপনি চাইলে এটা রিটার্ন করতে পারেন, এটা করতে পারেন, অথবা উপরে নিজে আপনি জেনারেট করে দিতে পারেন, আপনার ইচ্ছা। এটাও কিন্তু একই জিনিস রিটার্ন করতেছে, র্যান্ডকে কল করে দিলে র্যান্ড একটা রিটার্ন করতেছে একটা নাম্বার,
ওই নাম্বারটাকে সে হ্যাশিং করতেছে। তো হ্যাশিং এ অবশ্যই ওই হেক্সা নিয়ে যেহেতু কাজ করে, সে এই নাম্বার এবং অ্যালফাবেট মিলাই এটা থাকবে। হ্যাঁ, এবং কিচ্ছু আসবে না, না এমডি5 এই কিছু থাকবে না। ও অবশ্যই জাস্ট হ্যাশিং এ, তবে এখানে ওই যে নাম্বার আর ওই যে এ থেকে এফ এর মধ্যে ভ্যালুগুলো থাকবে, হেক্সাডেসিমাল ভ্যালু। কিন্তু আপনার প্রসেসটা একদম এ থেকে জেড এর মধ্যে আসতে পারে। এটা করার কারণ কি, ধরেন আপনি 4 ডিজিটের যদি একটা এরকম কোড জেনারেট করেন, র্যান্ডমলি যদি আমি বানাই, মনে করেন আমি র্যান্ডমলি অ্যাপ্লাই করা শুরু করলাম, আমার প্রোগ্রামে বলে দিলাম যে তুমি 0 থেকে 9 পর্যন্ত ইউজ করো, এ থেকে জেড পর্যন্ত ইউজ করো, আবার 0 থেকে 9, আবার এ থেকে এফ, এরকম করে যত কম্বিনেশন হয় সবগুলো কম্বিনেশনের নাম্বার জেনারেট করো। ঠিক আছে, একটা প্রোগ্রাম কিন্তু জেনারেট করতে পারবে, কিন্তু কয়েকদিন লাগে দেবে, কয়েকদিন না আরো বেশি লাগবে। ঠিক আছে, আর হেক্সাটায় বিশাল বড় নাম্বার জেনারেট করতেছে, এইগুলি জেনারেট করতে তো খবর হয়ে যাবে। কিন্তু এটাকে আরো স্ট্রং করা যায়, এখানে এ থেকে এফ এর মধ্যে শুধু থাকে, আর আমারটা এ থেকে জেড এর মধ্যে থাকতেছে, 26 কতগুলো ক্যারেক্টার হচ্ছে। আমরা যখন এনক্রিপ্টেড ফাইলগুলোর পাসওয়ার্ড রিকভার করি, ওটা তো সম্ভবত এরকম একটা ফাংশন, কয়েকদিনও লাগে হ্যাঁ, যেতে পারে। এটা তো মানে এটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বলে এগুলোকে, ব্রুট ফোর্স। র্যান্ডমলি ট্রাই করে। হ্যাঁ, র্যান্ডমলি সে সব ধরনের ওয়েতে ট্রাই করা শুরু করে, এবং এটার কোনো ভরসা নেই যে কবে আপনার রেজাল্ট মিলবে। এটা ট্রাই করতে থাকেন, পাবেন একদিন নিশ্চিত। সম্ভবত এক ওয়ার্ড থেকে শুরু করে, হ্যাঁ, যত প্রথমে এক পাসওয়ার্ড হ্যাঁ তত বেশি সময় লাগে। হ্যাঁ, সময় বেশি লাগবে। সে জেনারেট করে রাখে, ধরেন প্রথমে এ বসাইলো, এবার এর পাশে কি বসানো যায়, প্রথমত এ দিয়ে মানে এক ক্যারেক্টার দিয়ে সবগুলো একবার ম্যাচ করলো, হলো না? এবার এর পাশে এ বসানো যায়, এর পাশে বি বসানো যায়, এর পাশে সি বসানো যায়, এইভাবে সবগুলো জেড পর্যন্ত বসাইলো। এরপরে এর পাশে ছোট হাতের এ বসানো যায়, ছোট হাতের বি বসানো যায়, করে জেড পর্যন্ত বসাইলো। আবার এই এর সাথে 0 থেকে 9 পর্যন্ত বসাইলো। এরপর পাসওয়ার্ডের মধ্যে আমরা স্পেশাল ক্যারেক্টার কিছু অ্যাপ্লাই করি, স্পেশাল ক্যারেক্টারগুলো সবগুলো বসালো। তাহলে এর সাথে জাস্ট 2 ডিজিটে বানাইতে এতগুলো ট্রাই করা লাগছে। এরপর সে বি নেবে, বি নিয়ে আবার এতগুলি ট্রাই করবে, সি নিয়ে আবার এতগুলি ট্রাই করবে 2 ডিজিটের জন্য, 3 ডিজিটের জন্য। এবার চিন্তা করেন কতগুলি আসবে, আবার সবগুলি পাল্টাবে। তো মোটামুটি কয়েকদিনের ব্যাপার আর কি এগুলো। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন? এই সিএইচআর হচ্ছে গিয়ে একটা আস্কি ভ্যালুকে ক্যারেক্টারে কনভার্ট করে দেয়। তো এখানে আমি আস্কি ভ্যালুটা র্যান্ডমলি তৈরি করছি, কত আস্কি ভ্যালু চাচ্ছি আমি, অ্যালফাবেট চাই না 5 ডিজিট চাই, ওই অনুযায়ী আমি আস্কিটা তৈরি করলাম, এটাকে সিএইচআর এর ভিতরে ঢুকে দিলে সে ক্যারেক্টারে কনভার্ট করে দেয়। ঠিক আছে, আর র্যান্ড ফাংশন হচ্ছে র্যান্ডম একটা ভ্যালু দেয়, এটা তো প্রথমে দেখলেন যে কি ডিসক্রিট ভ্যালু দিচ্ছিল। বোঝা গেছে জিনিসটা? এখন এইটাকে আমি একটা স্ট্রিং এ পাই যাই, ধরেন ভেরিফিকেশন কোড ইকুয়ালস টু 8। MD5টাকে ইউজ না করি নাকি, কারণ এর চেয়ে অনেক বেশি সিকিউর আমারটা, এত বড় না করলেও পারি। এইটুকুই পার করতে মোটামুটি হ্যাকারের 2-3 দিন লাগবে, বেশি কষ্ট দিয়ে লাভ নেই তাদের। আচ্ছা, এইটাকে আমি একটা ফাংশনে নিয়ে যেতে পারি, নাম দিলাম গেট র্যান্ড কোড, মানে একটা র্যান্ডম কোড রিটার্ন করবে সে। শেষ, তার কাজ হচ্ছে এই জিনিসটা রিটার্ন করে দেওয়া। এখন আমার লগ ইন রেজিস্টারের সময় যেটা করা লাগবে, গেট র্যান্ড কোড করে কল দিলে সে একটা মানে কোড রিটার্ন করে দেবে, এবং অবশ্যই প্রতিবার ইউনিক আসবে এবং ডিফারেন্ট আসবে, এটা শিওর। আপনি একবার ট্রাই করছেন, যেটা আসবে দ্বিতীয়বার ট্রাই করলে ওটা আসবে না, অন্য একটা কোড আসবে। তো এবার আপনার কাছে ভেরিফিকেশন কোডও হাতে আছে, ডেটাবেজে যখন ঢুকাবো তখন এই জায়গায় আমি আরেকটা জিনিস ঢুকাই দেবো, সেটা হচ্ছে ইউএসআর কি দিয়েছেন, শুধু টোকেন দিয়েছিলাম না। আচ্ছা, এই দুটাকে একটু চেঞ্জ করি, সবগুলি সামনে যেতে ইউএসআর ইউজ করছি, ইউএসআর আন্ডারস্কোর। টোকেন আর ভেরিফিকেশনে কিছু দেওয়ার দরকার নেই, কেন বুঝছেন? ভেরিফিকেশনে অটোমেটিক এখানে ডিফল্ট 0 রেখে দেবে, কারণ আমার তো ওখানে কোনোভাবে 1 দেওয়ার দরকার নেই, সে 0 রেখে দেবে, এই জন্য আমি ভেরিফিকেশনে কিছু ইনপুটই দিব না। আচ্ছা, এখানে হচ্ছে ভেরিফিকেশন কোড পাস করে দিলাম।
তাহলে এবার ডেটাবেজে ঢুকে গেল। আর এখান থেকে আমি সেম জিনিসটা যদি কোয়েরি আমি ডেটাবেজে ঢোকাতে পারি তাহলে আমি একটা মেল পাঠিয়ে দেবো। এখন মেল কীভাবে পাঠাই এটা আপাতত না দেখি, ঠিক আছে? এখানে একটা মেল পাঠিয়ে দেবো তাকে, এবং মেলের মধ্যে যে লিঙ্কটা পাঠাবো লিঙ্কটা হবে অনেকটা এরকম, ধরেন http domain.com/confirm.php কোশ্চেন দিয়ে ধরেন u equals to $username and v অথবা p token equals to ভেরিফিকেশন কোড। জাস্ট এই জিনিসটা আমি মেইলে পাঠিয়ে দেবো তাকে কোনোভাবে। ব্যাপারটা বুঝছেন? ডোমেইন নেম confirm.php যেটা আছে এটা আমি বানায় রাখবো আর কি, একটা php ফাইল থাকবে যেটার মধ্যে u equals to ইউজার নেমটা এবং t equals to এই ভেরিফিকেশন কোডটা আসবে আমার কাছে। আসলে আমার কাজ হচ্ছে গেট মেথডে u এবং t কে রিসিভ করে ডেটাবেস থেকে ইউজারের ওই ভেরিফিকেশন কোডটা তুলে আনবো, এনে ম্যাচ করবো যে এই দুইটা টোকেন সেম কিনা। যদি এই দুইটা টোকেন সেম, এই ওই ইউজার নেমের যে রোটা আছে ওইটাকে একটা আপডেট কোয়েরি দিয়ে 0 কে 1 বানিয়ে দেবো, ভেরিফাইড এর মধ্যে 0 যে আছে ওটাকে 1 বানিয়ে দেবো, ঠিক আছে? আর লগইনে এবার আমাকে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে মেল হিয়ার, ঠিক আছে? এটা আমি মানে জাস্ট কমেন্টের মতো রাখলাম। লগইনের সময় আমাকে আরেকটু কাজ করতে হবে, সব উঠে আসলো, পাসওয়ার্ডও মিললো। তার আগে সেশন রান করার আগে আরেকটা জিনিস আমার চেক করতে হবে, ইফ ডেটা usr আন্ডারস্কোর, ওটার নাম কি ভেরিফাইড, VERIFIED বোধহয় না, VERIFIED, হ্যাঁ VA ওই ডাটাবেজে একটা আছে VA নাকি VE, VA দিয়ে VARIFIED, হুম হুম ভেরিফিকেশন, হ্যাঁ ই দিয়ে হবে, হ্যাঁ তাহলে VE এটাই কি হবে VERIFIED, ঠিক আছে? ভেরিফাইড ডিফল্ট অবস্থায় 0 আছে। তো আমার এখানে লগ ইন করার সময় অবশ্যই এই চেকটা করতে হবে যে যদি এখানে 0 না থাকে তাহলে আমি অ্যাক্সেস করবো, নট ইকুয়াল 0, তাহলে আমি সেশন রান করবো। আর না হলে কি করবো, একটা এরর মেসেজ দিব, প্লিজ কনফার্ম ইউর ইমেল ফার্স্ট, ঠিক আছে? তার মানে এখন ইমেল এখনো ভেরিফাই করা হয়নি। হুম আচ্ছা হ্যাঁ শেষ করে দিচ্ছি। প্লিজ কনফার্ম ইউর ইমেল ফার্স্ট, দেখেন আপনি ভেরিফাইড না, এই জন্য এই ইরোরটা দিল। আর যদি এখানে আমি 1 বসাই দিই তাহলেই হয়ে গেল, সে লগ ইন করতে পারবে। 1 বসাই দিলাম, জাস্ট রিফ্রেশ দিলে লগ ইন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যান। কি সমস্যা আবার? আচ্ছা এটা সলভ করতেছে, ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা মূল জিনিসটা কি, এখানে জাস্ট স্ক্রিন করতে কোনো একটা অ্যাটেন্ডেন্স সবার দেওয়া হয়েছে, মানে যারা অ্যাডমিটেড আছে। পেন ড্রাইভটা দাদা আপনার এটা পেন ড্রাইভটা না পেন ড্রাইভটা বোধহয় মারুফ ভাই লাগাইছিল। আমার জন্য বাবার কি জানি সমস্যা হচ্ছে।